বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের অর্থনীতির জন্য পরিসংখ্যান কোর্সের সিলেবাস অনুযায়ী প্রথম অধ্যায়ে যা কিছু আছে তার গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে আমি একটাই ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখো, এখানে আমি কিন্তু সরাসরি বই থেকে তুলে অ্যান্সারগুলো তুলে স্টেপ বাই স্টেপ বুঝাই দিব, যাতে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে একটা শর্ট ভিডিওর মধ্যে অনেকগুলো অঙ্ক বুঝাই দেওয়া যায়। যদি আমি আলাদাভাবে করে করে তোমাদের দেখাই তাহলে একটাতে অনেক সময় লাগবে। তাহলে এই ভিডিওটা যারা মোটামুটি এর আগে দেখেছো তাদের জন্য আরও সুবিধাজনক হবে, অল্প সময়ের মধ্যে রিভাইজ করতে পারবা। দেখো, আসা যাক তাহলে। দেখো, প্রথম অঙ্ক হলো কোনো মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো, অথবা একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো। এটা 2016 সালে এসেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে। 1 নম্বর, মাথা আসার প্রত্যাশিত মান কত, ভেদাঙ্কের মান নির্ণয় করো, পরিমিত ব্যবধানের মান নির্ণয় করো। এই তিনটার অ্যান্সার আমাদের করতে হবে। এইটার সমাধানের জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, মাথা আসার প্রত্যাশিত মান। এটার জন্য আমরা এখানে 3টে মুদ্রা যেহেতু আছে, 3টে মুদ্রার নমুনা বিন্দুর সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে নমুনার সমাধান আসি। মোট নমুনা বিন্দুর সংখ্যা হলো, সূত্র একটা আছে 2 টু দি পাওয়ার n। দুইটা মুদ্রার মানে মুদ্রার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n। n হলো যতটা মুদ্রা তত এর পাওয়ারটা হবে। তাহলে এখানে 3টা মুদ্রা, এই জন্য 2 টু দি পাওয়ার 3 দেওয়া আছে। তাহলে এর মান হলো 8টা। তাহলে নমুনা বিন্দু হবে 8টা। এখন নমুনা বিন্দুগুলো কি কি হবে, নমুনা ক্ষেত্রটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, 2টা মুদ্রার নমুনা বিন্দু, 2টা মুদ্রা দেখো কি কি আসতে পারে। 2টা মুদ্রা, একটা মুদ্রা 2টা সাইড থাকে, একটা হলো হেড আর একটা হলো টেল। যেমন আমরা বলি যে একটা মুদ্রা যদি নিক্ষেপ করো, টস করো, তাহলে কি থাকে, একটা শাপলা আর একটা বাঁক, অথবা একটা সেতু আর একটা শাপলা, তাই না? তাহলে একটাকে বলে হেড, একটাকে বলে টেল। তাহলে 2টা মুদ্রা নিক্ষেপ করলে যেটা নমুনা ক্ষেত্র আসবে সেটা হলো, একটা হইতে পারে হেড হেড, হেড টেল, টেল হেড আর টেল টেল, এইরকম আসতে পারে। আর একটা মুদ্রা কি আসতে পারে, একটা মুদ্রা যদি নিক্ষেপ করো হয় হেড আসবে অথবা টেল। তাহলে এই 2টা আর একটা মুদ্রার সমন্বয়ে আমরা 3টা মুদ্রার নমুনা ক্ষেত্র বের করব, এই যে এই 2টা সারির মধ্যে। তাহলে এটা নিয়মটা হলো কি, এই এইচ এর সাথে এটা গুণ করব। তাহলে এটা কি আসতেছে, এইচ 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 এইচ, ঠিক আছে, এই এইচ এইচ টি, তারপর এই এইচ এর সাথে এইচ টি এইচ, তারপর এটার সাথে এইচ লাগাবো, এইচ টি টি। ওকে, তারপর আবার এই টি দ্বারা এটাকে গুণ করলে এখানে বসাবো টি এইচ এইচ, তারপর টি এইচ টি, তারপর এই টি দিয়া এটা টি এইচ টি টি এইচ, তারপর এই টি দিয়ে আবার টি টি টি, এইরকম। তাহলে এই যে এখানে 8টা, এটা হলো 3টা মুদ্রার নমুনা বিন্দু। ওকে, তাহলে নমুনা ক্ষেত্র হবে, একে এস এস দ্বারা প্রকাশ করা হয়। নমুনা ক্ষেত্রগুলো হচ্ছে এইগুলো, আবার উল্লেখ করা হয়েছে এখানে জাস্ট, ঠিক আছে। এখন আসি মাথা আসার প্রত্যাশিত মান। তাহলে আমরা এখন ধরবো মাথা আসার সংখ্যাকে এক্স দ্বারা প্রকাশ করব। মাথা আসার মুদ্রা নিক্ষেপ করলাম, মাথা আসতে পারে, টেলে আসতে পারে। যেহেতু এখানে মাথা আসার প্রত্যাশিত মান, তাহলে আমরা ধরলাম যে মাথা আসার প্রত্যাশিত মান এক্স। এখানে ধরি, মনে করি মাথা আসার প্রত্যাশিত মান এক্স। এখন আমরা জানি প্রত্যাশিত মান অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্স এর সূত্র কি, এক্সপেকটেশন অফ সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। দেখো, তাহলে এক্স হলো মাথা আসার সংখ্যা, আর পি অফ এক্স হলো মাথা আসার সম্ভাবনা, ঠিক আছে। তাহলে এইটা হলো, তারপর ভেদাঙ্কের সূত্র, এটা হলো ভেদাঙ্কের সূত্র, ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এই যে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। এটা কিন্তু ভেদাঙ্কের সূত্র, এটা তোমাদের লাগবেই লাগবে। ওকে, তারপর পরিমিত ব্যবধানের সূত্র এইটা। এখন আমাদের কি নির্ণয় করতে হবে, এই যে এক্সপেকটেশন অফ এক্স নির্ণয় করতে হবে, আর এই যে ভেরিয়েন্স অফ এক্স আছে না, এখানে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। তাহলে এক্সপেকটেশন অফ এক্স এর সূত্র যদি, এই যে এক্সপেকটেশন অফ এক্স এর সূত্র যদি এটা হয় এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, তাহলে এই যে এক্স স্কোয়ার যখন দিবা তখন এইটার সাথে আবার এক্স স্কোয়ার দিবা। তাহলে এই দুইটাই আমাদের আগে বের করে নিতে হবে। আমি ধাপে ধাপে বোঝাচ্ছি। দেখো, এখন দেখো আমাদেরকে বের করতে হবে এই যে এক্সপেকটেশন অফ এক্স আর এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, এই দুইটা বের করার জন্য আমাদেরকে একটা প্রয়োজনীয় সারণী তৈরি করতে হবে। কার সাপেক্ষে, এই যে নমুনা ক্ষেত্র আছে না, এই নমুনা ক্ষেত্রগুলোর সাপেক্ষে আমাদের একটা প্রয়োজনীয় সারণী তৈরি করতে হবে। তাহলে আসা যাক সারণীটিতে কি কি থাকতে হবে। দেখো, এই সারণীটিতে প্রথমে আমরা এক্স এক্স লাগবে, মাথা আসার সংখ্যা। দেখো এখানে দেওয়া আছে এক্স 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 মানে মাথা। একটা হলো আমরা যে নমুনা ক্ষেত্রগুলোতে পাইছি ওইটাতে মাথা একটা হলো 0 থাকতে পারে, তারপর
শূন্য নিব, তারপর 1 2 3, যেহেতু তিনটে মুদ্রা তাহলে আমরা 3 পর্যন্ত নিব, ঠিক আছে। তাহলে মাথা শূন্য হইতে পারে, মাথা একটা থাকতে পারে, মাথা দুইটা থাকতে পারে, মাথা তিনটা থাকতে পারে, ওকে। তারপর আমরা এক্স স্কোয়ার নিব, এক্স স্কোয়ার কেন নিব পরে আমি বলতেছি। তারপর অনুকূল নমুনা বিন্দু, অনুকূল নমুনা বিন্দু কয়টা? এখন দেখো শূন্যটা মাথা আছে, এইরকম অনুকূল নমুনা যেটা আমরা তিনটার মধ্যে যখন নিক্ষেপ করব, যখন তিনটায় টেল আসবে ওইটা হবে শূন্য মাথা, মানে এখানে কোনো এইচ নাই, এই জন্য এটাকে বলে শূন্য মাথা। তাহলে শূন্য মাথা এখানে একটা, দেখো ফিরে যায় একটু, এখানে দেখো, এখানে দেখো এই সবগুলোতে শূন্যটা মাথা আছে, এটাতে মাথা আছে, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, হেড আছে আর কি, এটাতেও আছে, এটাতে, কিন্তু এটাতে নাই। তাহলে শূন্য মাথা আছে একটাতে, যেটাতে আছে টি টি টি, ওকে। তাহলে এখানে আমরা দিয়েছি টি টি, ওকে। তাহলে অনুকূল নমুনা বিন্দু সংখ্যা হলো 1, কারণ শূন্যটা মাথা আছে এরকম নমুনা বিন্দু হলো 1, এটাকে বলে অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, ঠিক আছে, অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। তারপর একটা মাথা আছে, এরকম কয়টা আছে? এইচ টি টি, টি এস টি, টি টি এইচ, এই যে এখানে যেটা আমরা পেয়েছি দেখো, এইখানে একটা মাথা আছে, এরকম কোনটা? এই যে এইটাতে একটা মাথা আছে, এইটাতে একটা মাথা আছে, আর এইটাতে একটা মাথা আছে, তাহলে 3টা। তাহলে এইটা পাইছি আমরা 3টা। আবার 2টা মাথা আছে, দেখো দুইটা মাথা আছে, এরকম কয়টা আছে দেখো তো, 2টা মাথা আছে, এরকম আছে 3টা, এই যে দেখো 1 2 3, তাহলে 3টা। তারপর 3টে মাথা আছে, এরকম একটাই আছে, এইচ এইচ এইচ, এইটা একটা। তাহলে এগুলো হলো অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, ঠিক আছে। আর সম্ভাবনা কি? এই যে প্রবাবিলিটি অফ এক্স কি, মাথা আসার সম্ভাবনাটা কি? এই যে যখন শূন্যটা মাথা, তখন সম্ভাবনা হবে এই শূন্যটা মাথা এরকম আছে, অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা কয়টা? একটা। তাহলে এই যে প্রবাবিলিটি অফ এক্স হবে অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা উপরে ভাগ মোট নমুনা বিন্দু। এখানে মোট নমুনা বিন্দু আমরা পেয়েছি 8। কোথায় 8 পেলাম? দেখো এই যে এখানে 8 আছে না, এটা হলো মোট নমুনা বিন্দুর সংখ্যা, আর এই 1 হলো অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। অর্থাৎ শূন্যটা মাথা যখন পাবো কয়টা পাবো? একটা। এটা হবে 1 হবে অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ভাগ মোট নমুনা বিন্দু, তাহলে 1/8, তাহলে এটা দশমিক আকারে নিয়েছি, ওকে। তারপর এই যে 3টা যখন মাথা পাবো তখন তার সম্ভাবনা হবে 3/8, 4টা যখন হবে 3/8, 3টা যখন হবে 3/8, এই যে এইটার। তারপর 3টে মাথা, সেটা কয়টা হচ্ছে? 1, তাহলে 1/8। এইরকম করে আমরা পি অফ এক্স আমরা নির্ণয় করে নিলাম। তাহলে এখন আমাদের কি লাগতেছে? এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স আর এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স স্কোয়ার এক্স। দেখো এগুলো আমরা এই যে এক্স এর সাথে পি এক্স, এইটার সাথে আমরা গুণ করব এই যে এক্স, এইটা। তাহলে শূন্যের সাথে যখন এটা গুণ করব তখন শূন্য, তারপর 1-এর সাথে যখন আমরা এটা গুণ করব এইটা থাকবে, 2-এর সাথে গুণ করব এইটা, 3-এর সাথে গুণ করব এইটা, গুণ করে আমরা এইটা পাবো, ওকে। তারপর আবার ওই এখানে আমরা পেয়েছি কি এক্স স্কোয়ার প্রবাবিলিটি অফ এক্স কেন নিলাম? কারণ ওই যে এক্সপেকটেশন অফ, এটা তোমাদের দেখাই যে এই যে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, এইটার সূত্র প্রয়োগ যখন করব তখন এইটা আমাদের লাগবে, এই জন্য। তাহলে এইটা আমরা বের করে নিলাম। আশা করি তোমরা এই সারণীটা বুঝছো। সারণীতে আমরা কি পাইলাম? সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স এর মান আর সামেশন এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স এর মান 3, এটা যোগ করে 3 হয়েছে, ওকে। তাহলে আসা যাক এখন আমাদের কি কি চেয়েছে। আমাদের 1 নম্বর কোশ্চেন ছিল মাথা আসার প্রত্যাশিত মান নির্ণয় করো। তাহলে এটা সূত্র কি? এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। তাহলে এটার মান আমরা কত পেয়েছি? দেখো 1.5, এটা 1.5 বসিয়ে দিলাম, ওকে। এটা 1 নম্বরের শেষ। 2 নম্বর কি চেয়েছে দেখো, ভেদাঙ্ক নির্ণয় করো। ভেদাঙ্কের সূত্র কি? ভেদাঙ্ক হলো ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। তাহলে এইটার মান আমরা কত পেলাম? এটা মানে কি? এটা মানেই হলো এই দেখো এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু 1.5, এটা পাইলাম। আর এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে? সামেশন এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 3। এটা আমরা ওই যে চার্টের মধ্যে পাইলাম, দেখো এইটা দেখো সামেশন এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু কত? 3, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা এটার মান পাইলাম 3, আর এক্সপেকটেশন অফ এক্স এর মান আমরা বের করে নিলাম যে কত? এটা 1.5, এইটার উপর হোল স্কোয়ার দিয়েছি, ওকে। তাহলে এই যে 3 থেকে যদি 1.5 এর উপর স্কোয়ার দিয়ে বিয়োগ করি তাহলে 0.75 হয়। তাহলে ভেদাঙ্ক বের হয়ে গেল, ওকে। এখন দেখো পরিমিত ব্যবধান নির্ণয়। পরিমিত ব্যবধান হলো এই যে ভেদাঙ্কের উপর যদি রুট নেই তাহলে এটা পরিমিত ব্যবধান। অর্থাৎ ভেদাঙ্ক মানে হলো এই ভেরিয়েন্স অফ এক্স কে হলো সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়, কি? সিগমা স্কোয়ার। আর পরিমিত ব্যবধান হলে শুধু সিগমা, তাহলে সিগমা স্কোয়ারের উপর রুট নিলেই পরিমিত ব্যবধান পাওয়া যাবে। তাহলে সিগমা পরিমিত ব্যবধান ইকুয়াল টু শুধু সিগমা, তাহলে আর ভেরিয়েন্সের উপর
রুট, তাহলে 0.75 কে যদি আমরা রুট নেই তাহলে এইটা পাবো। এইটা হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্কে দেখো, এটা 2015 সালে আসছে। এই 10, 15, 16 এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সাধারণত অর্থনীতির জন্য পরিসংখ্যানে অতি রিসেন্টগুলো মানে খুব সাম্প্রতিকগুলো আসে না, একটু বেশি দূরেরগুলো আসে বিভিন্ন সালে। দেখো এখানে 10 নম্বর আছে, একটি ঝোঁকশূন্য মুদ্রা 8 বার নিক্ষেপ করা হলো। কয়বার? 8 বার নিক্ষেপ করা হয়েছে। 3টি হেড পাওয়ার সম্ভাবনা, কমপক্ষে 4টি হেড পাওয়ার সম্ভাবনা, আর হেড না পড়ার সম্ভাবনা অথবা কোনো হেড না পড়ার সম্ভাবনা নির্ণয় করো। এখানে যেহেতু প্রত্যাশিত মান বের করতে বলে নাই, সেহেতু এটা আমাদের নমুনা ক্ষেত্র বের করতে হবে না ওইভাবে। তাহলে দেখো সমাধান, এখানে 8টা ঝোঁকশূন্য মুদ্রা মানে নিরপেক্ষ মুদ্রা। মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n অর্থাৎ 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল কত হবে? তোমরা ক্যালকুলেটারে যদি সাইন্টিফিক ক্যালকুলেটর দিলে এটা মান বের হয়ে যাবে 256। ওকে, এটা হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যা। ওকে, তাহলে দেখো এখানে 3টা হেড পড়ার সম্ভাবনা। কি পড়ার সম্ভাবনা? 3টা হেড। তাহলে অর্থাৎ যদি হেড পাওয়ার সম্ভাবনা যদি আমরা x ধরি, তাহলে হবে প্রবাবিলিটি অফ, ডাইরেক্ট আমরা x ধরতে পারি অথবা 3 হেড বলতে পারি, 3 হেড ধরলেই হবে। তাহলে 3টে হেড পড়ার সম্ভাবনা, 3টা হেড পড়ার সম্ভাবনাকে লেখা যায় প্রবাবিলিটি অফ 3s। ওকে, তাহলে এইখানে যেটা বিষয় হলো, এই ধরনের অঙ্ক ক্ষেত্রে তোমাদের অনুকূল ঘটনা, এই যে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু অ্যাকচুয়ালি হবে সম্ভাবনা সূত্র হবে উপরে হবে অনুকূল ঘটনা, এখানে হবে কি অনুকূল ঘটনা, ঠিক আছে, অনুকূল ঘটনা, আর এখানে হবে মোট ঘটনা, ঠিক আছে, মোট ঘটনা, এটা সূত্র। তাহলে এইখানে অনুকূল ঘটনা সূত্র হবে তোমাদের কম্বাইনেশন হবে, এখানে কয়টা ঝোঁকশূন্য মুদ্রা ছিল? 8টা, উপরে হবে 8c1 8c, যেহেতু 3টা হেড এই জন্য এখানে হবে 3, এটা হবে অনুকূল ঘটনা। 8টার মধ্যে 3টা হেড পড়ার সম্ভাবনা, আর নিচে হবে তোমার এই যে টোটাল যে মোট ঘটনা আছে, কত মোট ঘটনা আছে তোমার 256, এখানে 256 ডাইরেক্ট হবে। ওকে, দেখো আবার বলি, 3টা হেড পড়ার সম্ভাবনা, এখানে প্রবাবিলিটি অফ 3s। দেখো এখানে অনুকূল ঘটনা হবে 8c3, 8 কেন? অর্থাৎ 8 হলো এখানে অনুকূল নমুনা বিন্দু হবে, অনুকূল ঘটনা হবে ncx, ঠিক আছে। অর্থাৎ আমাদের মুদ্রা আছে কয়টা? 8টা, তাহলে 8টা পর্যন্ত মাথা আসতে পারে একবারে। কয়টা মুদ্রা আছে? 8টা পর্যন্ত মাথা আসতে পারে। 8টা, যেহেতু ঝোঁকশূন্য মুদ্রা 8 বার নিক্ষেপ করা হবে, অর্থাৎ 8টা মুদ্রা একবার অথবা একটা মুদ্রা 8 বার নিক্ষেপ করা, তাহলে সর্বোচ্চ 8টা মাথা আসতে পারে, ঠিক আছে। এখন এখানে উপরে হবে 8c3, এখান থেকে 3টা যেহেতু মুদ্রা হেড পাওয়ার সম্ভাবনা, আর ভাগ হবে 256, তাহলে 8c3, এটা তোমরা ক্যালকুলেটরে কম্বাইনেশনটা বের করে নিবা, দিয়ে এটা 56 হবে, তারপরে এটা আমরা পেয়ে গেছি। ওকে, এখন দেখো তারপর 1 নম্বর শেষ। 2 নম্বর, কমপক্ষে 4টি হেড পড়ার সম্ভাবনা। কমপক্ষে এখানে একটা জিনিস খেয়াল করো, সর্বোচ্চ মাথা আসতে পারে 8টা, 1 0 1 2 3 4 5 6 7 8টা পর্যন্ত মাথা আসতে পারে, কিন্তু এখানে বলছে কমপক্ষে 4টি হেড বা 4টি মাথা পড়ার সম্ভাবনা। একটা জিনিস মনে রাখবা, যদি কমপক্ষে অন্তত সর্বনিম্ন বুঝায় তাহলে বুঝবা যে সেটা হবে 4টা, কমপক্ষে 4টা, 4 থেকে বড় বা সমান, অর্থাৎ 4-এর উপর। তাহলে এখানে কয়টা আছে? কমপক্ষে 4টা না, তাহলে আমরা ধরে নিব কি, এই যে 4 5 6 7 8 যে কোনো একটা আসতে পারে, হয় 4টা মাথা আসবে বা 5টা 6টা 7টা 8টা। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করবা যে মোট সম্ভাবনা কিন্তু 1, প্রবাবিলিটি অফ x, এটা মোট সম্ভাবনার মান কিন্তু 1। এখানে দেখবা যে যেহেতু কমপক্ষে 4টি মাথা পড়ার সম্ভাবনা, এখানে আমরা করতে পারি কি, যে 4টা মাথার সম্ভাবনা, 5টা মাথার সম্ভাবনা, 4টা মাথার সম্ভাবনা যোগ 5টা মাথার সম্ভাবনা যোগ 6টা মাথার সম্ভাবনা যোগ 7টা যোগ 8টা, এটা যোগ করলেই আমরা এটা বের করতে পারবো। আর অথবা করা যাবে কি, যে যদি এগুলো সবগুলো বের করতে না চাও, তাহলে যেহেতু মোট সম্ভাবনার সমষ্টি 1, সেইটা থেকে আমরা এই বাকি যে 4 থেকে উপরেগুলার বাদ দিয়ে তার নিচে যেগুলো থাকবে 0 1 2 3, এগুলো
এগুলো সম্ভাবনা বের করে 1 থেকে বিয়োগ, তোমরা যেটা খুশি সেটা করতে পারো। তাহলে দেখো এখানে 1 বিয়োগ দিয়ে দিছে যে 0টি মাথা বিয়োগ 1টি মাথা বিয়োগ 2টি মাথা সম্ভাবনা বিয়োগ 3টি মাথা সম্ভাবনা, এইভাবে ওরা বের করে নিয়েছে। তাহলে 1 বিয়োগ এই যে 0টি মাথা সম্ভাবনা মানে কি, 0টি মানে প্রবাবিলিটি অফ 0h, তার মানে কি এইটা সমান কি লেখা যায় আমি বলছি 8C0 অর্থাৎ 8টার মধ্যে 0টা মাথা, আর মোট এটা হলো অনুকূল ঘটনা, আর মোট ঘটনা কত হবে 256। ঠিক আছে, এইটা আবার যদি এখানে দেওয়া থাকে 1টি মাথা তাহলে কি হবে 1h, তাহলে 8C এখানে 0 জায়গায় 1, বাকিটা ঠিক থাকবে। আবার এখানে কি আছে -2h, প্রবাবিলিটি অফ 2h মানে 2টা হেড, তাহলে এইখানে হবে 2। এইভাবে আমরা কি করব সবগুলা বিয়োগ করব, এটা বিয়োগ করে আমরা এটা বের করে নিছি। এটার বিকল্প কি হতে পারে, এটার বিকল্প তোমরা এটা করতে পারো যে যেহেতু কমপক্ষে 4টি মাথা মানে 4 থেকে বড় যতগুলো আছে সব, তাহলে আমরা নিতে পারি এরকম যে প্রবাবিলিটি অফ 4 হেড প্লাস প্রবাবিলিটি অফ 5 হেড প্লাস প্রবাবিলিটি অফ 6 হেড প্লাস 7 হেড প্লাস প্রবাবিলিটি অফ 7 হেড প্লাস প্রবাবিলিটি অফ 8 হেড। এই যে এগুলো যদি একসাথে যোগ করো তাহলে আর 1 থেকে বিয়োগ দেওয়া লাগবে না। ওকে, এটার মানগুলো বসে দিলে হয়ে যাবে। তাহলে এখন পরেরটা দেখো, পরেরটা কি দেয়া আছে দেখো তো, পরেরটা বলা আছে হেড না পড়ার সম্ভাবনা। হেড না পড়ার সম্ভাবনা মানে কি, তাহলে কয়টা হেড থাকতে পারে, 0টা হেড থাকতে পারে, 1 2 3 4 5 6 7 8, কেন 8টা মুদ্রার কথা বলা আছে, 8 বার নিক্ষেপ করার কথা বলা হয়েছে, এই জন্য 0টাও হইতে পারে, মাথা একেবারে 0 আসতে পারে, তাহলে 0টা হেড, হেড না পড়া মানে 0 হেড, তাহলে আমরা প্রবাবিলিটি অফ 0 হেড, 0 হেড মানে কি উপরে হবে অনুকূল ঘটনা হবে 8C0 আর ভাগ হবে কত 256, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা তোমরা বের করবা। তাহলে এটা শেষ হয়ে গেল, ধন্যবাদ। এবার আসি পরের প্রশ্নে। দেখো 17 নম্বর, দেখো একটি ব্যাগে 3টি সাদা 6টি লাল 3টি কালো বল রয়েছে, দৈব চয়নের মাধ্যমে 3টি বল নেওয়া হলো। 1 নম্বর সবগুলো বল একই রঙের হবে তার সম্ভাবনা, 2 নম্বর কোনো 2টি বল একই রঙের হবে না তার সম্ভাবনা বের করো। আর অথবা এটাই ঘুরে আসতে পারে সবগুলো বল একই রঙের, যে কোনো 2টি বল একই রঙের হবে না তার সম্ভাবনা বের করো। তাহলে দেখো এটা কিভাবে করব, এটা আসছিল 2001 সালে 17 সালে আর 2023 সালে, 2001 17 আর 2023 সালে এসেছে। তাহলে দেখো দেওয়া আছে সাদা বল 3টি, লাল বল 6টি, কালো বল 3টি, এই বলগুলো আগে আমরা যোগ করে নিব, তাহলে টোটাল বল হচ্ছে 12টা। কয়টা 12টা। তাহলে আসি 1 নম্বর সবগুলো বল একই রঙের, তাহলে সবগুলো বল একই রঙের সম্ভাবনা, তাহলে সবগুলো বল একই রঙের সম্ভাবনা, এটাকে আমরা এটাও লিখতে পারি যে প্রবাবিলিটি অফ সবগুলো একই রঙের, প্রবাবিলিটি অফ সমান সমান দিতে পারি প্রবাবিলিটি অফ একই রঙের, সব বল সবগুলো একই রঙের, সবগুলো একই রঙের, এইটাও দিতে পারি একই রঙের, সবগুলো একই রঙের। ঠিক আছে, যদি এই কথাটা লেখো তাহলে এটা না দিলেও হবে। ওকে, সবগুলো বল একই রঙের, এটা না দিলেও হবে, কিন্তু লেখা যায় এই জন্য দেখাই দিলাম। তাহলে সবগুলো বল একই রঙের যদি হয়, সবগুলো কোনটা বল তোলা হয়েছে কয়টা, দেখো 3টা বল তোলা হয়েছে, এখানে বলছে যে 12টা থেকে 3টা বল নেওয়া হলো, এই 3টা বল একই রঙের হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা বলবো যে এটা কয়ভাবে হইতে পারে, যে প্রবাবিলিটি অফ 3টা বল সাদা, যেহেতু রং আছে 3টা, সাদা লাল কালো, 3 রঙের বল আছে, তাহলে 3টা বলে সাদা 3টা হইতে পারে, লাল 3টা হইতে পারে, কালো 3টা হইতে পারে। ওকে, যে এই জন্য আমরা লিখবো যে সবগুলো একই রঙের হবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ 3টি বল সাদা প্লাস প্রবাবিলিটি অফ 3টি বল লাল প্লাস প্রবাবিলিটি অফ 3টি বল কালো। এই ধরনের কেস ঘটতে পারে, হয় 3টাই সাদা হবে অথবা 3টাই লাল অথবা 3টাই কালো, আর যদি অথবা এরকম ঘটনা ঘটে তাহলে প্লাস প্লাস দিয়ে আমরা লিখবো। দেখো মনে করো যে আবার বলি 12টা বল থেকে তুমি 3টে বল তুলবা, এই 3টাই একই রঙের যদি হয় তাহলে 3টাই সাদা হইতে পারে অথবা 3টাই লাল হইতে পারে অথবা 3টাই কালো। তাহলে এখন 3টে বল সাদা, এর সম্ভাবনাকে কিভাবে লেখা যায়, এটাকে লেখা যায় 3টে বল সাদা, তাহলে সাদা বল কয়টা আছে দেখো তো 3টা, এই যে তাহলে আমরা লিখবো 3C3, এইটা হলো অনুকূল ঘটনা, ভাগ হবে কত, যে এখানে 12 আছে না, 12 টোটাল বল 12টা, 12C অর্থাৎ 12C3। ঠিক আছে, এইটা হবে অনুকূল ঘটনা, টোটাল বলের সাথে যে কটা বল তুলবো সেটা হবে মোট ঘটনা। ওকে, আর সাদা বল যে কটা আছে, সাদা বল থেকে যেহেতু একই রঙের হবে
সেটা হবে 3C3 এটা। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম যে প্রবাবিলিটি অফ 3টি বল সাদার এটা পাইলাম। ওকে, তারপর আবার আসি 3টে বল লাল। 3টে বল লাল, তাহলে লাল বল কয়টা আছে? 6টা। তাহলে অনুকূল ঘটনা হবে 6C3 ডিভাইডেড বাই মোট ঘটনা হবে কি 12টা বল আছে যেহেতু 12C3 এটা। তাহলে যোগ দিলাম এইটা। ওকে, তারপর 3টে বলেই কালো, তাহলে কালো বল কয়টা আছে? 3টা। তাহলে এখানে অনুকূল ঘটনা হবে 3C3 আর 12C3 এই যে এটা। এগুলো ক্যালকুলেটরের সাহায্যে আমরা মানগুলো বসাই দিব। ঠিক আছে, বসাই দিয়ে এখানে আমরা যোগ করে দিব, তাহলে এটা মান আমরা পাবো। 1 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। তারপর 2 নম্বর দিয়ে আছে কোনো দুটি বল একই রঙের হবে না তার সম্ভাবনা বের করো। মানে অথবা যে কোনো দুইটি বল একই রঙের হবে না তার সম্ভাবনা বের করো। কোশ্চেনটা দেখো, কোনো দুটি বল একই রঙের হবে না, মানে দুইটি বল একই রঙের হবে না। ওকে, মানে ভিন্ন রঙের হবে, দুইটি বল একই রঙের হবে না। তার মানে কি বোঝাচ্ছে দেখো, ওই আসি এখানে। তাহলে একটি বল যদি সাদা হয় মানে দুইটা বল একই রঙের হবে না, কোনো দুইটা, এখানে বলছে দেখো কোনো দুটি বল একই রঙের না হওয়ার সম্ভাবনা, মানে দুইটা বল একই রঙের হবে না অর্থাৎ ভিন্ন রঙের হবে। এটা যদি কোশ্চেনটা এরকম থাকতে বলে যে ভিন্ন রঙের, 3টা বলেই ভিন্ন, বল তুলবো কয়টা? 3টা। বল তুলবো কয়টা? 3টা। তাহলে 3টে বলেই ভিন্ন রঙের এই কথাটা, আর কোনো দুটি বল একই রঙের না হওয়ার সম্ভাবনা এটাও একই কথা। তাহলে এখানে হবে কি ঘটতে পারে যে একটি বল সাদা, একটা লাল এবং একটি কালো হবে, 3টে ভিন্ন ভিন্ন। তাহলে এইটার সূত্রটা হতে হবে একটি বল সাদা, তার একটা বল লাল আর একটি বল কালো। এইটা সূত্রটা আমরা যদি এখানে কি করবো, 3টে বল তুলবো, তাহলে এখানে হবে একটি বল সাদা এবং একটি বল লাল এবং একটি বল কালো। এই যদি এবং থাকে তাহলে গুণ হয়, এবং থাকলে গুণ হবে। তাইলে একটি বল সাদা, 3টে বল তুলবো আমরা, কয়টা বল তুলবো? সাদা বল 3টা, এই 3টে থেকে একটা, তাহলে 3C1 উপরে অনুকূল ঘটনার জায়গায় লাগবে গুণ। তারপর 3টে বল গেল, 3টে বল তুলছি, 3টে বল থেকে একটা, সাদা যেহেতু 3টা আছে। তারপর লাল বল কয়টা আছে? লাল বল আছে 6টা, তাহলে 6টা থেকে আবার একটা গুণন। আবার কালো বল কয়টা আছে? 3টা, ওই 3টা থেকে আবার একটা, তাহলে গেল। এইগুলো হবে অনুকূল ঘটনা। আর মোট ঘটনা হবে 12টা বল থেকে টোটাল কয়টা বল আসছে? 3টা। এইটাই এখানে দেখানো হয়েছে। ওকে, তারপর আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে সলভ করে দিব, বাস। তারপর আমরা আসি পরের কোশ্চেনে কি আছে দেখো। দেখো এই কোশ্চেনটাও ঠিক আগেরটার মতো। দেখো একটি বক্সে 5টি সাদা, 4টি কালো, 3টি লাল বল রয়েছে। উক্ত বাক্স হতে 3টে বল তোলা হয়েছে। কয়টা বল তোলা হয়েছে? 3টে বল তোলা হয়েছে। তাহলে আমাদের বের করতে হবে কি বল 3টি লাল হওয়ার সম্ভাবনা, সর্বোচ্চ 2টি সাদা হওয়ার সম্ভাবনা, অন্তত 2টি কালো হওয়ার সম্ভাবনা। দেখো এটা আসছে কত সালে? 2014, 2018, খুব ইম্পর্টেন্ট। দেখো তাহলে আমরা শুরুতে লিখবো যে কয়টা বল দেওয়া আছে, সাদা বল 5টা, কালো বল 4টা, লাল বল 3টা, তাহলে বলগুলো যোগ করে নিয়েছি এখানে 12টা। ওকে, তাহলে 1 নম্বর বলছে বল 3টি লাল হওয়ার সম্ভাবনা, 3টি বলেই লাল, তাহলে বল 3টি লাল হওয়ার সম্ভাবনা সমান সমান প্রবাবিলিটি অফ 3টি বল লাল। তাহলে 3টি বল লাল, তাহলে লাল বল কয়টা আছে? লাল বল আছে কয়টা? 3টা। তাহলে উপরে হবে অনুকূল ঘটনা হবে, উপরে হবে 3C3, মানে 3টে থেকে 3টে। আর মোট ঘটনা কয়টা হবে? 12C3। এইটা এখন ক্যালকুলেট করে আমরা বের করে দিব। তাহলে 3C3 এর মান হবে 1 আর 12C3 মানে 12 কম্বিনেশন 3, এইটার মান হবে 220। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তারপরেরটা কি দেওয়া আছে? সর্বোচ্চ 2টি সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে 3টার মধ্যে 2টা সাদা হবে আর একটা অন্য কালার হইতে হবে। তাহলে 2টা সাদা একটা কালো, অথবা 2টা সাদা একটা লাল, এরকম ঘটনা ঘটবে। দেখো সর্বোচ্চ 2টি সাদা হওয়ার সম্ভাবনা। একটা জিনিস দেখো, 2টা যদি সাদা হয় তাহলে প্রবাবিলিটি অফ 2টা বল সাদা। আর একটা কি ঘটতে পারে? একটা বল সাদা ব্যতীত কি হতে পারে? 2টা বল সাদা আর একটা বল সাদা ব্যতীত। আবার কি ঘটতে পারে? একটা বল সাদা ও 2টা বল সাদা ব্যতীত। আবার 3টা বল সাদা, প্রবাবিলিটি অফ 3টা বল সাদা ব্যতীত। এখানে দেখো সর্বোচ্চ, এখানে কোশ্চেনটা দেখো সর্বোচ্চ 2টি সাদা হওয়ার সম্ভাবনা। এখানে একটা পেজ আছে দেখো, সর্বোচ্চ 2টি সাদা, তাহলে কি ঘটতে পারে? সর্বোচ্চ যেহেতু বলছে, সর্বোচ্চ মানে কি 2 এর বেশি হবে না। হয় সর্বোচ্চ 2টা সাদা যদি হয়, একটা হবে
অন্য কালার, একটা হবে সাদা ছাড়া অন্য কালার, যে কোনো কালো হইতে পারে, লাল হইতে পারে, ঠিক আছে। আরেকটা দেখো, তাহলে আরেকটা কি করতে পারে, সর্বোচ্চ দুইটা সাদা, তাহলে একটা সাদা হইতে পারে, বাকি দুইটা অন্য কালার হইতে পারে। তাহলে এখানে বলছে যে একটি বল সাদা আর দুইটি বল সাদা ব্যতীত যে কোনো কালার হইতে পারে। তারপর আরেকটা কি করতে পারে, তিনটি বল সাদা ব্যতীত, মানে অর্থাৎ শূন্যটি সাদা, যেহেতু সর্বোচ্চ কথা থাকলেই দুই থেকে নিচে, তাহলে দুইটা হইতে পারে সাদা, একটা হইতে পারে সাদা আর শূন্যটা সাদা, তার মানে তিনটি বলই সাদা ব্যতীত, মানে তিনটার কোনোটাই সাদা না। তাহলে এই ক্ষেত্রে কি হবে, দেখো দুইটি বল সাদা আর একটি বল সাদা ব্যতীত, তাহলে এইটার কি আসতে পারে দেখো, তাহলে সাদা বল ছিল 5টা, তাহলে শুরুতেই এইটাকে আমরা লিখবো কিভাবে, যে সাদা বল 5টা, অনুকূল গঠন হবে 5C, যেহেতু দুইটা বল সাদা 5C2, ওকে। আর একটা হলো সাদা বল বাদ দিয়ে, তাহলে টোটাল বল কয়টা, টোটাল বল হলো 12টা, 12টা থেকে 5টা গেলে কয়টা থাকে, সাদা 5টা বাদ দিলে 7টা, 7, তাহলে 5টা থেকে 2টা সাদা, এর সাথে গুণ করতে হবে 7টা থেকে একটা অন্য কালার, যে কোনো কালার হইতে পারে, বাকি যে দুইটা কালার আছে ওইটা, আর মোট ঘটনা হবে 12C3, ওকে। এইটা হলো, এইটা এইভাবে লিখতে হবে, যেটা এখানে লিখে দেওয়া আছে। তারপর একটি বল সাদা আর দুইটি বল সাদা ব্যতীত, সাদা ছাড়া অন্য যে দুই কালার আছে সেটা হইতে পারে, ঠিক আছে। সাদা ছাড়া কি কালার আছে দেখো, এই যে দেখো কালো আছে আর লাল আছে, ঠিক আছে, যে কোনো কালার হইতে পারে। তাহলে একটি বল সাদা ও দুইটি বল সাদা ব্যতীত, তাহলে একটি বল সাদা, সাদা বল কয়টা 5C1 গুণন সাদা ব্যতীত, দুইটি বল সাদা ব্যতীত, তাহলে মোট বল কত 12, অর্থাৎ সাদা কালো আর লাল কয়টা হবে 7টা, তাহলে 5টা থেকে একটা আর 7টা থেকে কয়টা 2টা, ডিভাইডেড বাই হবে 12C3, এটা। তাহলে এইটাকে আমরা লিখবো এইভাবে, ঠিক আছে, এইভাবে দেখো। তারপর তিনটে বলই সাদা ব্যতীত, মানে সাদা একটাও না, তিনটে বল সাদা ব্যতীত বলছে যে সাদা 0, তাহলে সাদা বলগুলো 12টা থেকে সাদা বল 5টা বাদ দিব, তাহলে কয়টা 7টা, তাহলে আমরা উপরে লিখবো 7C3, মানে সাদা বাদ দিয়ে বাকি 7টা থেকে 3টাই উঠবে, আর মোট ফলাফল কত, মোট ঘটনা 12C3, ওকে, যেটা এইভাবে লেখা হয়েছে। এখন তোমরা মানগুলো বের করে বসাই দিবা, শেষ, ঠিক আছে। পরের অঙ্ক দেখো 3 নাম্বারটা, অন্তত দুইটি কালো হওয়ার সম্ভাবনা, এখানে আছে অন্তত কমপক্ষে সর্বনিম্ন যদি বোঝায়, তাহলে বল আছে টোটাল কয়টা, কালো বল কয়টা, কালো বল কয়টা আছে দেখো, কালো বল কয়টা আছে দেখো, কালো বল 4টা, তাহলে বল তোলা হয়েছে 3টে বল যেহেতু তোলা হয়েছে, 3টার মধ্যে কালো আছে 4টা, তাহলে এখানে বলছে অন্তত দুইটি কালো হওয়ার সম্ভাবনা, তার মানে 2 থেকে উপরে, কালো বল কয়টা 2 থেকে উপরে, 2টা হইতে পারে 3টা হইতে পারে, ঠিক আছে, যেহেতু 3টে বল তোলা হয়েছে 2টা হইতে পারে অথবা 3টা হইতে পারে। তাহলে আমরা 2টি বল কালো হওয়ার সম্ভাবনা, তার মানে কি করতে পারে, 2টে বল কালো ও একটা বল কালো ছাড়া অন্য যে কোনো কালার হইতে পারে, ঠিক আছে। আবার কি করতে পারে, 2টি বল কালো, আবার হইতে পারে 3টি বল কালো, তিনটা যেহেতু তোলা হয় 3টাই কালো হইতে পারে, অন্তত বললে এরকম হবে। তাহলে দেখো 2টি বল কালো, একটি বল কালো ছাড়া অন্য যে কোনো কালার, তাহলে 2টি বল কালো, কালো বল কয়টা 4টা, তাহলে অনুকূল ঘটনা হবে 4C2 ইনটু কত হবে, এখন 4টা থেকে 2টা তোলা হয়েছে, আর বাকি কয়টা থাকে, 12 থেকে 4 বাদ দাও, তাহলে কত 8, 8টা থেকে কয়টা তোলা হবে, 8টা থেকে একটা, উপরে এইটা হবে, নিচে হবে কত 12C3, ওকে, এই যে এটা এইভাবে লিখতে হবে। তারপর 3টি বলই কালো, এখানে অন্তত 2টি বল কালো, তার মানে 2টা কালো হইতে পারে অথবা 3টে কালো, তাই বল তুলতে হবে তো 3টা, যেহেতু 3টা তুলতে হবে তাই 3টে কালো হইতে পারে, তাহলে উপরে হবে 4C3 অনুকূল ঘটনা, আর এটা 12C3, এই যে এটা, এই দুটো যোগ, ঠিক আছে, যোগ করে এখন এই মানগুলো আমরা বসাই দিব, বসাই দিলেই আমরা পেয়ে যাব। তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, হয়ে যাবে ইনশাল্লাহ। তা আসা যাক পরের অঙ্কে দেখি কি দেয়া আছে। দেখো এইটাও 2020 সালে এসেছে, 2020 সালে এসেছে, দেখো কি দেয়া আছে, একটি পাত্রে 5টি লাল 3টি কালো বল আছে, পুনঃস্থাপন না করে, দেখো এখানে এই কথাটা দেখো, পুনঃস্থাপন না করে, আগেরগুলোতে কিন্তু পুনঃস্থাপন কথাটা ছিল না, পুনঃস্থাপন না করে, আর আগেরগুলো ছিল পুনঃস্থাপন করে। 2টি বল দৈব চয়নের মাধ্যমে তোলা হলো,
তাহলে বল দুটি একই রঙের আর বল দুটি ভিন্ন রঙের। দেখো পুনঃস্থাপন মানে কি, ধরো যে এখানে বল আছে 5টা, লাল বল 5টা, কালো বল 3টা, মোট বল সংখ্যা কত? 8টা। 5 আর 3 8টা। এখন বলা হচ্ছে পুনঃস্থাপন মানে কি, ধরো 8টা বল একটা বাক্সে রাখা হয়েছে, 8টা বল রাখা হলো। এখন মনে করো প্রথমে একটা বল তুললা, একটা বল তোলা হলো, ওই বলটা আর এখানে রাখা হবে না। পুনঃস্থাপন মানে রেখে আবার একটা তুলবো। আর পুনঃস্থাপন না করে মানে একটা যদি তুলি তাহলে এখানে কয়টা থাকবে? 7টা থাকবে। একটা আমরা তুলে ফেলছি, এটা যদি এখানে আর না বসাই তাহলে 7টা। আবার আরেকটা তুললাম, 7টা থেকে আরেকটা তুললাম, তাহলে কয়টা হবে? 6টা। এটা আর রাখবো না, আবার তুলতে থাকবো, তুলে আবার যদি না রাখি তাহলে এটাকে বলে পুনঃস্থাপন না করে। তাহলে আসা যাক, এখন দেখো মোট বল কয়টা? 8টা। তাহলে এখন বলছে বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা। তার মানে কি, বল তোলা হয়েছে কয়টা? 2টি বল। পুনঃস্থাপন না করে 2টি বল তোলা হয়েছে, 8টা থেকে 2টা। তাহলে আমরা বলবো বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা। তার মানে কি, প্রবাবিলিটি অফ বল দুটি লাল, যেহেতু 2টা কালার আছে, 2টা বলে লাল হইতে পারে অথবা 2টা বলে কালো হইতে পারে। ঠিক আছে, এইটাকে আবার কি লিখতে পারি দেখো তো, 2টি বল লাল আর 2টি বল কালো। তাহলে এখানে 2টা ঘটনা ঘটবে। দেখো 2টি বল লাল আর 2টি বল কালো। তাহলে এখানে 2টি বল লাল যখন হবে তখন প্রথমটাও লাল, দ্বিতীয়টাও লাল। এটা আরেকবার লিখতে হবে, তখন এইখানে লিখতে হবে প্রথম বলটি লাল এবং দ্বিতীয় বলটি লাল, যেহেতু 2টা লাল, প্লাস এখানে 2টি বল কালো, 2টি বল একই রঙের, 2টি বল কালো। তাহলে প্রথমটি কালো এবং দ্বিতীয়টি কালো। এই 2 ধরনের ঘটনা ঘটতে পারে। তাহলে এখন দেখো এইটাকে আমরা কিভাবে লিখবো? সূত্র, প্রথমটি লাল, দ্বিতীয়টি লাল। লাল বল কয়টা? দেখো লাল বল 5টা। তাহলে উপরে অনুকূল ঘটনা হবে 5C1, মানে একটা তোলা হইলো 5C1। এইটাকে ভাগ দিব, মোট বল 8C1। ঠিক আছে, এইটার সাথে গুণ হবে, দেখো প্রথম বলটি লাল, দ্বিতীয় বলটি লাল। তাহলে আমরা যেহেতু পুনঃস্থাপন না করে সেহেতু মনে করো 5টার মধ্যে থেকে একটা বল তোলা হয়েছে, তাহলে আর 4টা থাকে। 4টা থেকে দ্বিতীয় বলটিও লাল, 4টা থেকে একটা যদি তুলি, 5টার মধ্যে একটা, আবার আরেকটা তুলবো, তাহলে 4টার মধ্যে থেকে আরেকটা। আর এখানে কত হবে? এইখানে হবে 7। এখানে 8টা থেকে একটা চলে গেছে, তাহলে 7C1 এরকম হবে। ঠিক আছে, তারপর দ্বিতীয়টা এখানে কি আছে? প্রথম বলটি কালো, দ্বিতীয় বলটি কালো, একই। তাহলে কালো বল কয়টা? কালো বল এখানে 3টা। তাহলে 3C1 একটা তোলা হয়েছে। ওকে, কয়টার মধ্যে থেকে? 8টার মধ্যে থেকে। তাহলে মোট নমুনা হবে 8C1। তো গুণ হবে, গুণ দেওয়ার পর এখানে 3টা কালো বল, 3টা থেকে একটা তোলা হয়েছে, তাহলে আর বল থাকে 2টা থেকে আবার একটা, এই জন্য 2C1। তাহলে মোট বল এখন রইল 7টা থেকে একটা। এইভাবে এটা লিখে তোমরা এইটার মানগুলো বের করে আমরা বসাই দিব। তাহলে 5C1 এর মান 5, 8C1 এর মান 8, 4C1 এর মান 4, 7C1 এর মান 7। এটা ক্যালকুলেটরে ক্লিক করলেই তোমরা কম্বাইনেশনের মান বের করতে পারবে। ওকে, এটা হয়ে গেল। তারপর পরের অঙ্কে আসি। 2 নম্বর বলছে কি, বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। দেখো বল দুইটা কি রঙের? ভিন্ন রঙের, মানে আলাদা আলাদা রঙের। তাহলে দেখো বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কি হতে পারে? দেখো বল নিক্ষেপ করছো, তাহলে বলো প্রথম বলটা তুলছো, প্রথম বলটা প্রবাবিলিটি প্রথম বলটি লাল, দ্বিতীয় বলটি কালো, এইরকম একটা ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, এরকম একটা ঘটনা, প্রথম বলটি লাল হতে পারে এবং দ্বিতীয় বলটি কালো হবে, অর্থাৎ একটি বল লাল এবং একটি বল কালো। এইটাকে আবার লেখা যায়, একটি বল লাল হবে, একটা কালো। এখন দেখো এখানে 2 ভাবে লেখা যায়, প্রথম বলটা লাল হইতে পারে, দ্বিতীয় বলটা কালো হইতে পারে, আবার প্রথম বলটা কালো হইতে পারে, দ্বিতীয় বলটা লাল। এই জন্য এটাকে আবার লেখা যায়, দেখো সমান সমান প্রথম বলটি লাল, দ্বিতীয় বলটি কালো, প্লাস দিয়ে লিখতে হবে কি, প্রথম বলটি কালো এবং দ্বিতীয় বলটি লাল। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো এটাকে লেখা যায় প্রথম বলটি লাল, দ্বিতীয় বলটি কালো। এইটাকে কি লিখবো? তো প্রথম বলটি লাল, লাল বল 5টা থেকে একটা। ঠিক আছে, ভাগ হবে মোট নমুনা কত? 8টা থেকে একটা, গুণন। এখন 5টা থেকে একটা নিলাম লাল, কালো বল কয়টা আছে? কালো বল আছে 3টা, তাহলে 3টা থেকে একটা। ওকে, আর এখানে হবে 7টা থেকে একটা, এরকম চলে আসবে। যেহেতু পুনঃস্থাপন না করে এই জন্য এটাতে কমে যাবে এক এক করে। এটা এখন এইটা হয়ে গেল, এই কাহিনীটা ঘটলো। তারপর এখানে প্রথমটি কালো, দ্বিতীয়টি লাল। এখন এইটা উল্টে দিব, এইটা এই জায়গায় হবে এখানে 3C1 আর এখানে হবে 5C1, জাস্ট এই যে এটা মানগুলো বসে দিয়ে আমরা বের করে ফেলবো। এরপর
নেক্সট অঙ্ক দেখি কি আছে। একই দেখো, গতানুগতিক। দেখো এই অঙ্কটা এসেছে 2021 সালে, 2021 সালে এসছে। একটি বক্সে 5টি সাদা, 3টি লাল, 4টি কালো বল আছে। পুনঃস্থাপন না করে, এখানে বলছে পুনঃস্থাপন না করে 3টি বোতল হয়েছে। কয়টা? 3টে বল। তাহলে বলগুলো সাদা হওয়ার সম্ভাবনা কত? বলগুলো সাদা হওয়ার সম্ভাবনা, তাহলে সাদা বল 5টা, লাল বল 3টা, কালো বল 4টা, তাহলে মোট বল সংখ্যা 12টা। ঠিক আছে, এখন বলগুলো সাদা হওয়ার সম্ভাবনা, যেহেতু পুনঃস্থাপন না করে, মানে একটা তুললে আর রাখা যাবে না, তাহলে এটা হবে পুনঃস্থাপন না করে। তাহলে পুনঃস্থাপন না করে, দেখো তাহলে 3টি বলে সাদা, প্রথমে আসবে 3টি বল সাদা। তাহলে কি হতে পারে? প্রথম বলটি সাদা, দ্বিতীয় বলটি সাদা, তৃতীয় বলটি সাদা, সিম্পল। তাহলে প্রথম বলটি সাদা, কয়টা সাদা বল আছে দেখো তো? সাদা বল 5টা, তাহলে 5টা থেকে কয়টা হবে? একটা। প্রথমে একটা, যেহেতু বল তোলা হয়েছে কিন্তু 3টা, 5টা থেকে একটা ভাগ দেবে কত? মোট বল হচ্ছে, মোট নমুনা হবে 12C1, মানে 12টা থেকে একটা তোলা হয়ে গেল। তারপর আবার 5টা থেকে একটা, 5টা বল গেছে, পরে হবে 5 থেকে 1 বিয়োগ করবো, তাহলে 4C1। এখানে কি হবে? 12 1 কম 11C1 গুণন। আবার তৃতীয় বলটিও সাদা, তাহলে হবে কি? 3C1, এখানে হবে 11 থেকে 1 বিয়োগ গেলে 10C1। ওকে, এটা জাস্ট মানগুলো আমরা বসে দিব। 5C1 ক্যালকুলেটরে যদি ক্লিক করো তাহলে 5 বের হবে। আর অথবা এখানে যদি এখানে 1 হয় কম্বাইনেশনের ক্ষেত্রে, তাহলে এই পুরো সংখ্যাটাই বসে। 5C1 থাকলে 5 হয়। ওকে, 5 হয়। আর যদি 5C5 হয় তাহলে 1 হয়। তোমরা করতে করতে বুঝে যাবা, কিছু জিনিস মুখস্থ হয়ে যাবে। ধন্যবাদ। দেয়া আছে দুটো নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে 1 নম্বর নমুনা ক্ষেত্রটি তৈরি করো। 2 নম্বর দেখাও যে প্রথম ছক্কায় 6 সংখ্যা আসার ঘটনা এবং দ্বিতীয় ছক্কায় জোড় সংখ্যা আসার ঘটনা পরস্পর স্বাধীন। 3 নম্বরে দেয়া আছে ছক্কাদ্বয়ের উপরের পিঠের সংখ্যাগুলোর সমষ্টির গাণিতিক প্রত্যাশা ও ভেদমান বের করো। ছক্কাদ্বয়ের উপরের পিঠের, ঠিক আছে, গাণিতিক সংখ্যাগুলোর সমষ্টির গাণিতিক প্রত্যাশা ও ভেদমান। গাণিতিক প্রত্যাশা, ভেদমান মানে হচ্ছে বেদাঙ্ক বের করতে হবে। এখন আসা যাক, নমুনা ক্ষেত্রটি তৈরি করো। এখন ছক্কার নমুনা ক্ষেত্র, 2টা ছক্কার যদি নমুনা ক্ষেত্র হয়, তাহলে আমরা জানি একটা ছক্কায় সাইড থাকে কয়টা? বিন্দু থাকে তোমার 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। তাহলে 2টা ছক্কার নমুনা বিন্দুর সূত্র হবে 6 টু দি পাওয়ার n। আমরা লিখবো এখানে মোট নমুনা বিন্দুর সংখ্যা 6 টু দি পাওয়ার n, যেহেতু 2টা সংখ্যা এই জন্য 6 n এর মান হবে 2, তাহলে 36, তাহলে 6 6 36। এখন নমুনা ক্ষেত্রটা কিভাবে আমরা বের করব? ধরো এখানে এটা দেয় নেই, এখানে আমরা ধরি যে এটা হচ্ছে এই যে এই উপরে এই সারিতে আমরা দিব দ্বিতীয় ছক্কা। দ্বিতীয় ছক্কায় কি থাকবে দেখো? দ্বিতীয় ছক্কায় থাকবে 1 2 3 4 5 6। আর এই দিকে থাকবে প্রথম ছক্কা, এইদিকে থাকবে যদি মনে করো প্রথম ছক্কা, এখানেও থাকবে 1 2 3 4 5 6। তাহলে নমুনা ক্ষেত্রগুলো কিভাবে হবে? 1 এর সাথে 1 1 1, তাহলে এটা প্রথম ছক্কার 1, এটা দ্বিতীয় ছক্কার 1। 1 এর সাথে আবার 1 2 1 3 1 4 1 5 1 6, আবার 2 এর সাথে এটা প্রথম ছক্কার 2, তারপর 2 এর সাথে 1 দ্বিতীয় ছক্কার 1, এইভাবে 2 1 এই 2 এই 2 2 2 2 3 2 4 2 5 2 6, আবার 3 এর সাথে, এইভাবে আমরা নমুনা ক্ষেত্রটা তৈরি করে নিব। ওকে, তাহলে এটা গুনলে আমরা 36টা পাবো। ওকে, 36টা হয়ে গেছে, এটা তোমরা দেখে নাও, এইভাবে তোমরা একটু দিয়ে রাখবা। তাহলে এটা দ্বিতীয় ছক্কার 1 2 3 4 5 6, এটা হলো প্রথম ছক্কার। ঠিক আছে, মনে করো এখানে একটা বিন্দু, এটা হচ্ছে প্রথম ছক্কার 4 আর এটা হলো দ্বিতীয় ছক্কার 2, এটা মনে রাখবা। ওকে, তাহলে আসা যাক, নমুনা ক্ষেত্র তৈরি হয়ে গেল। তারপর এখানে বলছে প্রথম ছক্কায় 6 আসার ঘটনা। তাহলে প্রথম ছক্কায় 6 মানে কি? এই প্রথমেরটা প্রথম ছক্কা, দ্বিতীয়টা দ্বিতীয় ছক্কা। তাহলে প্রথম ছক্কায় কত? 6 আসার। তাহলে 6 আছে প্রথম ছক্কায়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টাতে প্রথম ছক্কায় কত আছে? 6 আসার ঘটনা। আবার দ্বিতীয় ছক্কায় জোড় সংখ্যা আসার ঘটনা। দ্বিতীয় ছক্কায় জোড় মানে দ্বিতীয় ছক্কায়, তো প্রথমটা যেহেতু প্রত্যেকটা নমুনা বিন্দুর প্রথমটা হচ্ছে প্রথম ছক্কা, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় ছক্কা, তাহলে জোড় সংখ্যা, দ্বিতীয় ছক্কার জোড় সংখ্যা, তাহলে এইটা হবে এইটা 6, তারপর এইটা এরকম যতগুলো দ্বিতীয়টাতে যতগুলো জোড় সংখ্যা আছে সবগুলো আমরা নিব। তাহলে এখানে বলছে প্রথম ছক্কায় 6 আসার ঘটনা আর দ্বিতীয় ছক্কায় জোড় সংখ্যা আসার ঘটনা পরস্পর স্বাধীন কিনা। এটার জন্য আমাদের একটা মনে রাখতে হবে যে পরবর্তী ইয়েতে যাই, দেখো
এখানে দেখো দুইটা ঘটনা পরস্পর স্বাধীন কিনা, এটার জন্য আমাদের সূত্র হবে, দেখো তার আগে বলি যে প্রথম সংখ্যায় 6 আসার ঘটনা আর দ্বিতীয় সংখ্যায় জোর আসার ঘটনা পরস্পর স্বাধীন কিনা তা যাচাই, হেডলাইন দিলাম। তারপর আমরা লিখব প্রথম সংখ্যায় 6 আসার ঘটনা ধরি এ, আর দ্বিতীয় সংখ্যায় জোর সংখ্যা আসার ঘটনা ধরি বি। এখন এ আর বি স্বাধীন কিনা তার জন্য এই সূত্রটাকে আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল যদি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি যদি হয় তাহলে এ বি স্বাধীন ঘটনা হবে। এই বাম পক্ষ আর ডান পক্ষ যদি মিলে যায়, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। ঠিক আছে, তাহলে এর এ ইন্টারসেকশন বি এর সম্ভাবনা বের করতে হবে, আর এ এর সম্ভাবনা আর বি এর সম্ভাবনা গুণ করে যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলবো এ আর বি স্বাধীন ঘটনা। তাহলে আসা যাক এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে এ ঘটনায় কি বলছে, এই ঘটনাটা প্রথম সংখ্যায় 6 আসার ঘটনা। তাহলে প্রথম সংখ্যায় 6 আসে কয়টাতে দেখো তো, এই যে আমি তখন বললাম যে এইটা 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 এটাতে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টাতে। ওকে, যেটা এই যে এখানে ছিল দেখো এই যে এই 6টাতে প্রথম সংখ্যায় 6 আছে। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যায় 6, তাহলে প্রবাবিলিটি অফ এ কী হবে, প্রবাবিলিটি অফ এ হবে আমরা উপরে হবে যে অনুকূল সংখ্যা, অনুকূল কত 6টা, আর মোট নমুনা বিন্দু 36। ঠিক আছে, অনুকূল ঘটনা ভাগ মোট ঘটনা, তাহলে আমরা সম্ভাবনা পাবো 1/6। ওকে, আবার বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, বি ঘটনা মানে কি দ্বিতীয় সংখ্যায় জোর সংখ্যা থাকতে হবে, দ্বিতীয় সংখ্যায় জোর সংখ্যা, তাহলে দ্বিতীয় সংখ্যায় জোর এগুলোতে আছে 2 4 6 2 এইভাবে, এটা আমি দেখে দিচ্ছি 18টা, কয়টা আছে 18টা। তাহলে পি অফ বি বা প্রবাবিলিটি অফ বি ইকুয়াল 18/36, অনুকূল ঘটনা ভাগ মোট ঘটনা। ওকে, তাহলে 1/2। ওকে, এটা মনে রাখবো। তাহলে আমরা পি অফ এ আর পি অফ বি আমরা পেলাম এটা। তারপর এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দু সংখ্যা, তার মানে কি বলতো, যে এ আর বি দুইটার মধ্যে যেটা কমন, অর্থাৎ এ হলো 6 থাকতে হবে আর বি হলো জোড় সংখ্যা থাকতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যায় 6 আর দ্বিতীয় সংখ্যায় জোড় সংখ্যা এরকম কয়টা আছে, তাহলে দেখো প্রথম সংখ্যায় 6 আর দ্বিতীয় সংখ্যায় জোড় সংখ্যা, তাহলে এইটাতে আছে এইটা, তারপর এইটা আর এইটা, 3টা, এই 3টা আমরা এখানে নিয়েছি। দেখো এই যে 6 2 6 4 6 6, তাহলে 3টা, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 3/36, তাহলে 1/12। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড এখন কি দাঁড়াচ্ছে, এই লেফট হ্যান্ড সাইড দাঁড়ালো 1/12। রাইট হ্যান্ড সাইড প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি কত, প্রবাবিলিটি রাইট হ্যান্ড সাইড প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু কত 1/6, এই যে 1/6 ইন্টু 1/2, তাহলে 1/12। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেহেতু এটা সমান হয়েছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, তারা আমরা বলবো ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন, এইটা লিখে দিব। ওকে, এটা হয়ে গেল। তারপর আমাদের কোশ্চেনে কী চেয়েছে দেখো 3 নম্বরটা বলছে যে ছক্কাদ্বয়ের উপরের পিঠের সংখ্যাগুলোর সমষ্টির গাণিতিক প্রত্যাশা ও ভেদমান নির্ণয় করো। তাহলে ছক্কাদ্বয়ের উপরের পিঠের দেখো, উপরের পিঠ বলতে কী বোঝাচ্ছে দেখো, উপরের পিঠে দেখো এক্স এর মান, হ্যাঁ গাণিতিক প্রত্যাশা ভেদমান নির্ণয়। আমরা এখানে লিখব মনে করি ছক্কাদ্বয়ের উপরের পিঠের সংখ্যাগুলো সমষ্টি এক্স, অর্থাৎ দুইটা সংখ্যার প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার সমষ্টি যেটা উঠবে সেটা সমষ্টি এক্স ধরলাম। তাহলে গাণিতিক প্রত্যাশা হবে এক্সপেকটেশন অফ এক্স, আর ভেদমান মানে ভেদাঙ্ক, ভেদাঙ্কের সূত্র এইটা তোমরা জানোই। এখানে এক্সপেকটেশন অফ এক্স যদি এইটা হয় তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার হবে জাস্ট এই এক্সের উপর স্কোয়ার। ওকে, এগুলো আমাদের বের করতে হবে এই চার্ট থেকে প্রয়োজনীয় সারণী। এই প্রয়োজনীয় সারণীটা এখন কিভাবে করব, আমরা এটা ধরবো এক্স। এক্স মানে কি ছক্কাদ্বয়ের উপরের পিঠের সংখ্যাগুলোর সমষ্টি। উপরের পিঠ বলতে কি বোঝায় দেখো, এখন এই যে প্রথম যে এইটা আসলো নমুনা ক্ষেত্রটা, এইটাতে দেখো উপরের পিঠ মানে দুইটা ছক্কা যখন একসাথে থ্রো করবা তখন মনে করো 1 1 উঠলো, প্রথমটাতে 1 দ্বিতীয়টাতে 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন 2 হবে আর সর্বোচ্চ কত হবে 12 হবে, কারণ দুইটা ছক্কাতেই যদি 6 6 করে উঠে তাহলে 6 যোগ 6 12, আর সর্বনিম্ন হচ্ছে 1 যোগ 1 2। দুইটা ছক্কাতে নিক্ষেপ করলাম, দুইটা ছক্কায় ধরো যে 1 1 উঠলো, তাহলে যোগফল হবে 2, আর সর্বোচ্চ কত হইতে পারে যোগফল 6 দুইটাতে যদি উঠে তাহলে 6 আর 6 12। তাহলে আমরা সর্বনিম্ন এক্স এর মান সর্বনিম্ন 2 আর সর্বোচ্চ কত ধরবো 12। তাহলে দেখো এখন এক্স এর মান সর্বনিম্ন 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, আমরা এবার ধরলাম। এখন তোমরা জানো যে এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, তাই না?
তাহলে এই জন্য এক্স ইন্টু পি অফ এক্স, তাহলে এক্স ইন্টু পি অফ এক্স। আর একটা ধরবো যে এই যে ভেরিয়েন্স বের করার জন্য কি দরকার, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। তাহলে ই এক্স যদি এইটা হয় সূত্র, তাহলে ই এক্স স্কোয়ার হবে এইটার উপর জাস্ট এক্স স্কোয়ার, এই যে এখানে দেখানো হয়েছে, ঠিক আছে, এখানে দেখা হয়েছে ই এক্স স্কোয়ার ইকুয়াল সামেশন এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। এই জন্য আমাদেরকে স্কোয়ার নিতে হবে। তাহলে এখানে এক্স যদি এটা হয় এক্স স্কোয়ার হবে, জাস্ট স্কোয়ার দিব, 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 4 চারে 16 এইরকম। তাহলে এইরকম দুই সমষ্টি এরকম কয়টা আছে, একটা আছে, এক এক। দেখো দুই সমষ্টি এরকম আছে কয়টা, এক এক, এই যে এক এক, দুই সমষ্টি একটাই আছে, আর এগুলো সবগুলোর যোগফল 2 এর চাইতে বেশি। ওকে, 3 সমষ্টি পরবর্তী যেতে 3 আছে, দেখো এই যে 3 আছে, এরকম কয়টা আছে, 1 2 আর 2 1। ওকে, দুইটা। 4 দুইটার সংখ্যা, প্রথম সংখ্যার যোগফল আর দ্বিতীয় সংখ্যার যোগফল 4 হলো আছে, এরকম কয়টা আছে, 1 3 2 2 3 4। দেখো এইটা 1 আর 3 যোগ করলে 4, 2 আর 2 যোগ করলে 4, 3 আর 1 যোগ করলে 4, তাহলে এরকম আছে কয়টা, 3টা। আবার 5 যোগ করলে 5 হবে, এরকম হচ্ছে কয়টা, 4টা। তারপর 6 যোগ করলে মনে করো যে 6 হবে, এরকম কয়টা হবে, 5 আর 6, 4 আর 2 6, 3 আর 3 6, এইরকম খুঁজে বের করতে হবে, একটু মানে অনেক বড় অঙ্কটা, ঠিক আছে। এরকম এগুলো সব 7 যোগ করলে এই যে 7 পাওয়া যাবে, 6 আর 7, 2 আর 5 আর 2 7, 4 আর 3 7, এগুলো এখানে করব। তাহলে এগুলো হলো অনুকূল নমুনা বিন্দু, অর্থাৎ যেই নমুনা বিন্দুগুলো যোগ করলে 2 হবে, যেগুলো যোগ করলে 3 হবে, এরকম সবগুলো আমরা আনবো। তাহলে এরকম অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা এরকম আছে কয়টা, একটা, এইটা আছে 2টা, এইটা আছে কয়টা, 3টা, এটা 4টা, এইভাবে সব উল্লেখ করব। ওকে, করার পর এখন এই একটা আছে, এই যে 2 যোগ করলে 2 হবে, এরকম সংখ্যা আছে একটা, তাহলে 1। তাহলে প্রবাবিলিটি অফ 2 কত হবে তখন, অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ভাগ মোট ঘটনা, তাহলে 1 ডিভাইডেড বাই কত আমাদের, এইটা হলো 36, ঠিক আছে, মোট ঘটনা আর অনুকূল ঘটনা, ঠিক আছে, অনুকূল নমুনা বিন্দু, তাহলে 36, এটা যেহেতু একটা পাইছি 1/36। তাহলে এইরকম যোগ করলে 3 হবে, এরকম কয়টা পাইছি, 2টা, একটা 2টা, তাহলে 2/36। তারপর 3 এরকম পাইছি কয়টা, 1 2 3, এই 3/36। তারপর যোগ করলে 5 হবে, এরকম কয়টা আছে, 1 2 3 4, 4টা, তাহলে 4/36। ওকে, এরকম করে সবগুলো করা হয়েছে। এরপর কি করব, এই যে এক্সের সাথে প্রবাবিলিটি অফ এক্স গুণ করে এটা পেয়েছি, আর এটা হবে এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। ওকে, এইভাবে আমরা এটার কিছু বাকি আছে এইখানে আছে। ওকে, তাহলে এইটা যোগ করে সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স পেয়েছি এইটা, ঠিক আছে। এই যে এগুলা সব যোগ করা হয়েছে, তোমরা দশমিক দিয়েও বের করে পারতা, বা 12কে 36 দ্বারা ভাগ দিলে যেটা হয়, দশমিক দিয়েও করলে সমস্যা নেই। তারপর এটা আমরা যোগ করে এটা পেয়েছি। ওকে, এখন আসি গাণিতিক প্রত্যাশা নির্ণয়। তাহলে গাণিতিক প্রত্যাশার সূত্র তো জানো, এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। তাহলে এটা যোগ করে আমরা 7 পেয়েছি। ওকে, ভেদমান মানে ভেদাঙ্ক নির্ণয়। ওকে, ভেদাঙ্কের সূত্র কি, ভেদাঙ্কের সূত্রের জন্য আমরা তো জানো ভেদাঙ্কের সূত্র এইটা। তাহলে এখানে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার আমরা পেয়েছি, এই যে এখানে দেখো এক্সপেকটেশন অফ এক্স এটা 54.83। ওকে, তাহলে এটা 54.83, আর এইটা আমরা যেটা পাইলাম এখান থেকে 7 এর উপর স্কোয়ার, তাহলে এইটা থেকে 49 যদি বিয়োগ দেই তাহলে এটা পাবো, এটাই অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্ক দেখো, দুটি পরস্পর বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগের সূত্রটি বা সম্ভাবনার সমষ্টি বিষয়ক উপপাদ্যটি বর্ণনা করো বা বিবৃতি ও প্রমাণ করো। এটা 2014 সালে, 16 সালে, 2018 সালে এসেছিল, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো, আমরা জানি দুইটা ঘটনা ঘটার সম্ভাবনা, অর্থাৎ দুটি বর্জনশীল ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটার সম্ভাবনা ওই দুইটা ঘটনা পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। অর্থাৎ সূত্রটা এরকম, এ আর বি যদি দুইটা বর্জনশীল ঘটনা হয় তাহলে কি হবে, তাহলে হবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এটা যদি বর্জনশীল হয়। আর যদি অবর্জনশীল হইতো তাহলে পরের অঙ্ক দেখো, দুটি পরস্পর বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগের সূত্রটি বিবৃত করো বা প্রমাণ করো। বর্জনশীল ঘটনার ক্ষেত্রে আমরা জানি যে দুইটি ঘটনা বর্জনশীল হলে যে কোনো একটি ঘটার সম্ভাবনা ওই দুইটা ঘটনা পৃথকভাবে ঘটলে যা হবে তার সমষ্টির সমান। তাহলে আমরা ধরে নেই যে এ ও বি দুটি বর্জনশীল ঘটনা হলে সূত্রটা হবে
প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এইটা হলো বর্জনশীল ঘটনার ক্ষেত্রে। আর যদি অবর্জনশীল হইতো তাহলে এইখানে বিয়োগ যাইত প্রবাবিলিটি অফ, এইখান থেকে বিয়োগ যাইত প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, যেহেতু এটা বর্জনশীল সেহেতু এটা দেওয়া যাবে না। তাহলে আমরা এখন প্রমাণে আসব। তাহলে এখানে আমরা ধরবো এস একটা নমুনা ক্ষেত্র। এস নমুনা ক্ষেত্রে দুটি পরস্পর বর্জনশীল ঘটনা হলো এ আর বি। তাহলে নমুনা ক্ষেত্র হলো এস। এটা দুইটা ঘটনা ধরবো, একটা এ আর একটা বি। ওকে, এখন এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, এ ঘটনা এ একটা ঘটনা, আর এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে নাম্বার অফ এ। কী ধরবো? নাম্বার অফ এ। বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হলো নাম্বার অফ বি। ঠিক আছে, তাহলে এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ধরে নিছি নাম্বার অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, এটা হচ্ছে নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে এইটার নমুনা বিন্দুর সংখ্যা, এইটার সংখ্যা, অর্থাৎ এর নমুনা বিন্দুর সংখ্যা, বি এর নমুনা বিন্দুর সংখ্যা, আর এ ইউনিয়ন বি এর নমুনা বিন্দুর সংখ্যা হলো এগুলো ধরে নিলাম। আর মোট নমুনা, যেহেতু এস হচ্ছে মোট নমুনা ক্ষেত্র, তাহলে এর সংখ্যা কত হবে? তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা ধরলাম নাম্বার অফ এস, নাম্বার অফ এস। এখন দেখো, তাহলে আমাদের বের করতে হবে প্রবাবিলিটি অফ এ কি। আমরা জানি প্রবাবিলিটি অফ এ মানে কি, উপরে হবে অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা আর এটা মোট ঘটনা। ঠিক আছে, তাহলে এই যে অনুকূল, এর অনুকূল হচ্ছে নাম্বার অফ এ আর মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে নাম্বার অফ এস। তাহলে প্রবাবিলিটি অফ বি কী হবে? উপরে হবে নাম্বার অফ বি, নিচে হবে নাম্বার অফ এস। ঠিক আছে, এই দুটো হলো। তারপর প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কী হবে? নাম্বার অফ এ ইউনিয়ন বি ডিভাইডেড বাই নাম্বার অফ এস। উপরে হবে অনুকূল ঘটনা, নিচে হবে মোট ঘটনা। ঠিক আছে, এগুলো আমরা পেয়ে নিলাম। এখন আমরা দুইটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে দেখো, এখন দেখো আমরা বাম পাশ ডান পাশ একসাথে লিখে প্রমাণ করতে পারি। তাহলে আমরা এইটা এখন তুলব, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো, আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। এইটা হচ্ছে দুইটি ঘটনা যদি বর্জনশীল হয়, অর্থাৎ বর্জনশীল মানে দুইটার মধ্যে যদি কোনো কমন না থাকে, তাহলে এইটা নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। তাহলে এই উভয় পক্ষকে আমরা নাম্বার অফ এস দ্বারা ভাগ দিব। তাহলে এইটাকে আমরা নাম্বার অফ এস দ্বারা ভাগ দিব, এটাকে দিব, এটাকে দিব। তাহলে নাম্বার অফ এস, নাম্বার অফ এস, নাম্বার অফ এস। ওকে, এখন দেখো অনুকূল ঘটনা আর মোট ঘটনা, তাহলে কী হবে? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। অনুকূল ঘটনা, মোট ঘটনা, তাহলে এটা প্রবাবিলিটি অফ এ। অনুকূল ঘটনা এন বি আর মোট ঘটনা এ নাম্বার অফ এস, তাহলে কী হলো? প্রবাবিলিটি অফ বি। তাহলে দেখো, অতএব কী দাঁড়ালো? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। প্রুভড। ঠিক আছে, আর যেটা কেটে দিয়েছে একটু দেওয়ার দরকার নাই। এখন দেখো পরের অঙ্ক, দুটি অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণের সূত্রটি বিবৃত করো ও প্রমাণ করো। দেখো, সম্ভাবনার গুণের সূত্র, দুইটা ঘটনা যদি অধীন হয় আমরা লিখব দুটি অধীন ঘটনা এ ও বি হলে, দুইটা ঘটনা যদি এ আর বি হয় তাহলে এরকম ঘটনা করতে পারে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি বাই এ। এইটা হইতে পারে। আর অথবা আরেকটা হইতে পারে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ এ বাই বি। এখন দেখো, এখানে যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এখানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এখানে যদি প্রবাবিলিটি অফ এ থাকে তাহলে গুণ হবে প্রবাবিলিটি অফ বি বাই এ। আর যদি এখানে বি থাকে, অর্থাৎ এইরকম যদি থাকে, তাহলে উপরে হবে এ, নিচে হবে বি। ওকে, প্রবাবিলিটি অফ এ বাই বি। এই দুইটা প্রমাণ মাঝে মধ্যে একটা থাকে, মাঝে মধ্যে দুইটা চাই। ওকে, তাহলে আসা যাক এক নম্বরে। এখন মনে করি এস নমুনা ক্ষেত্রে দুইটি অধীন ঘটনা, এস নমুনা ক্ষেত্রে দুইটি অধীন ঘটনা, একটা এ আর একটা বি, আগের অঙ্কটার মতো। এ এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ এ, বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ বি। ক্লিয়ার? তারপর এ ইন্টারসেকশন বি, এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই তিনটা আমরা এইটুকু আমরা মনে রাখবো যে এস নমুনা ক্ষেত্রের দুইটি অধীন ঘটনা এ আর বি। ওকে, তারপরে এ এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা এইটা, এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা এইটা। তারপর মোট নমুনা বিন্দুর সংখ্যা, যখন এই যে নমুনা ক্ষেত্র যেটা, সেইটার সংখ্যা হবে নাম্বার অফ এস। এখন আমরা প্রবাবিলিটি অফ এ কী হবে? উপরে অনুকূল ঘটনার সংখ্যা, নমুনা বিন্দুর সংখ্যা আর মোট নমুনা বিন্দুর সংখ্যা, নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। ওকে, প্রবাবিলিটি অফ বি হবে নাম্বার অফ বি ডিভাইডেড বাই নাম্বার অফ এস। ওকে, তারপর প্রবাবিলিটি অফ এ বাই বি কী হবে? এই যদি প্রবাবিলিটি অফ এ বাই বি হয় তাহলে উপরে হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই নাম্বার অফ বি। আর উপরে যদি বি বাই নিচে যদি এ হয়
তাহলে এইটা ঠিক থাকবে, এখানে বি এর জায়গায় জাস্ট এ হবে, যেমন এইটা। ওকে, এই দুইটা হয়ে গেল। এখন আসি পরের পেজে, দেখো এখন পরের পেজে আসি, দেখো এখানে দেখা যায় প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই নাম্বার অফ এস। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল নাম্বার অফ, উপরে হবে অনুকূল ঘটনা, নিচে হলো মোট ঘটনা। ওকে, নাম্বার অফ এস। এখন প্রমাণের সুবিধার জন্য আমাদেরকে একটা কাজ করে নিতে হবে। দেখো এইটা লব আর হরকে নাম্বার অফ এ দ্বারা গুণ করে, দেখো নাম্বার অফ এ দ্বারা, এখানে আমরা এ দ্বারা গুণ করলাম, নাম্বার অফ এ দ্বারা। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আছে, লব আর হরকে আমরা নাম্বার অফ এ দ্বারা গুণ করলাম। এখানে আরেকটা লাইন লিখলে ভালো হবে। এখন দেখো এখানে নাম্বার অফ এস ছিল, এই নাম্বার অফ এসটা আমরা এই পাশে নিয়ে গেছি। ওকে, আর এই পাশে নিয়ে গেলাম, এই নাম্বার অফ এ আমরা গুণ করলাম এটাকে, যে লব আর হরকে দেখো উপরেও নাম্বার অফ এ, নিচেও নাম্বার অফ এ দ্বারা গুণ করছি, তাহলে এটা কেটে গেলে একই থাকে। ঠিক আছে, এইটাই থেকে যায়। প্রমাণের সুবিধার্থে আমরা এটা এরকম করে নিচ্ছি, লব আর হরকে নাম্বার অফ এ দ্বারা গুণ করে নিলাম। এখন দেখো তো এইটার কি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই নাম্বার অফ এ, এটার কী দেওয়া আছে, আমরা এর আগের পেজে করছিলাম যে এইটা সমান সমান প্রবাবিলিটি অফ বি ডিভাইডেড বাই এ। ওকে, এখানে এ আছে, এই জন্য এখানে নিচে এ হবে। ওকে, তারপর এইটা হবে নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস, অর্থাৎ অনুকূল ঘটনা ভাগ মোট ঘটনা, তাহলে কি প্রবাবিলিটি অফ এ। ওকে, এইটা এখন একটু গুছিয়ে লিখলাম, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বাই এ। ঠিক আছে, এইটা একটা প্রমাণিত হলো যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান এইটা প্রমাণ হলো। আবার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল এইটাই নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই নাম্বার অফ এস। এখন এইটার প্রমাণটা ছিল কি, বি ইন্টু এই যে প্রবাবিলিটি অফ বি, তাহলে আমরা উভয় পক্ষকে নাম্বার অফ বি দ্বারা গুণ করব। তাহলে নাম্বার অফ বি দ্বারা গুণ করলে কি হবে, দেখো তো এই যে নাম্বার অফ এসের জায়গায় আমরা নাম্বার অফ বি লিখছি, আর এই নাম্বার অফ এসটা এই পাশে নিয়ে গেছি। এইটা হলো লব আর এটা হলো হর, নাম্বার অফ বি দ্বারা গুণ করছি প্রমাণের সুবিধার জন্য। তাহলে এইটাকে কি লেখা যায়, নাম্বার অফ এ ডিভাইডেড বাই বি। মনে রাখবা, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই নাম্বার অফ বি থাকলে নিচে হবে বি, আর এখানে যদি এ থাকতো তাহলে এটা হলো এ, উপরে তো বি, নিচে তো এ, এরকম দুইটা পারে একই, আগেরটা আর এটা একই। তাহলে এইটা কি হবে, এটা প্রবাবিলিটি অফ বি, তাহলে এইটা সূত্র দ্বারা তাহলে দুইটা প্রুভ হয়ে গেল। ঠিক আছে, এটা হয়ে গেল। দেখো সেম আরেকটা, এইটাও সেম, এই যে প্রমাণ করো যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি বাই এ, একই অঙ্ক। এটা 2016 সালে আসছে, আর আগের যে দুইটা 2019 সালে আসছিল। খুব ইম্পর্টেন্ট। আবার একটু বুঝাই দেই, মনে করি এস নমুনা ক্ষেত্রে দুইটি অধীন ঘটনা এ আর বি, তাহলে এ এর অনুকূল বিন্দু সংখ্যা নাম্বার অফ এ, বি এর অনুকূল বিন্দু সংখ্যা নাম্বার অফ বি, আর এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, আর মোট নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ এস। এখন আমরা কি করব, প্রবাবিলিটি অফ এ বের করব, প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এই তিনটা। দেখো প্রবাবিলিটি অফ এ হচ্ছে নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস, প্রবাবিলিটি অফ বি বাই এ কি হবে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই নাম্বার অফ এ। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কী হবে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই নাম্বার অফ এস। এই যে এইটা আমরা এই দুইটা ধরার পর আমরা এইটা থেকে আমরা প্রুফটা করব। তাহলে এইখানে আমরা কি করব, প্রমাণ করতে হবে কি, এইখানে প্রবাবিলিটি অফ এ আছে না, ইন্টু তাহলে প্রবাবিলিটি অফ এ দ্বারা প্রবাবিলিটি অফ এ আনার জন্য নাম্বার অফ এ দ্বারা গুণ করতে হবে, এইটাকে নাম্বার অফ এ দ্বারা লব আর হরকে গুণ করতে হবে। তাহলে এই যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাই নাম্বার অফ এস, এইটাকে আমরা এই উপরে গুণ করছি নাম্বার অফ এ দ্বারা, আর হরের সাথে গুণ করছি নাম্বার অফ এ দ্বারা, আর এই নাম্বার অফ এসটা কোথায় গেল, এইখানে আমরা মানে সাজিয়ে নিয়েছি। ওকে, এইটা কেটে গেলে কি এইটাই তো থাকে, তাই না? তাহলে এইটাকে কি লেখা যায়, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই নাম্বার অফ এ, তাহলে বি বাই এ লেখা যায়, প্রবাবিলিটি অফ বি বাই এ, আর এটা কি লেখা যায়, প্রবাবিলিটি অফ এ। ওকে, তাহলে আমরা এটা একটু গুছিয়ে লিখলাম, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বাই এ, প্রুভড। অতএব এটা সমান এটা, প্রমাণিত। পরের এই অঙ্কেতে দেখো, একটি অটিজম স্কুলে 30% বোবা, 90% বধির, 40% বোবা ও বধির উভয় শিক্ষার্থী আছে। উক্ত স্কুল হতে একজনকে নির্বাচন করা হলো নির্বাচিত শিক্ষার্থী
বোবা বা বধির হওয়ার সম্ভাবনা, যদি নির্বাচিত শিক্ষার্থী বধির হয়ে থাকে তাহলে বোবা হওয়ার সম্ভাবনা কত। ওকে, তাহলে আমরা ধরবো যে বোবা শিক্ষার্থী এ, অটিজম স্কুলে বোবা শিক্ষার্থী এ আর বধির শিক্ষার্থী বি। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ মানে এই যে বোবা এ কত ছিল, 90, প্রবাবিলিটি অফ এ ছিল তোমার অটিজম স্কুল এই যে 30%, প্রবাবিলিটি অফ এ হচ্ছে 30% বা 130/100, তাহলে 0.3। আর প্রবাবিলিটি অফ বি কত, মানে বধির 90%, তাহলে প্রবাবিলিটি অফ বি হচ্ছে 90%, মানে 90/100, তাহলে 0.9। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে বোবা আর বধির দুইটাই আছে, সেটা হচ্ছে 40% বা 40/100 সমান 4.4। তাহলে এখন বলছে বোবা বা বধির হওয়ার সম্ভাবনা। দেখো, বোবা বা বধির হওয়ার সম্ভাবনা আমরা জানি প্রবাবিলিটি অফ এটা হচ্ছে অবর্জনশীল ঘটনা। ঠিক আছে, এই জন্য এটা কমন থাকবে, এই যে যেটা কমন থাকে আর কি, দুইটাই যদি থাকে তাহলে এটা অবর্জনশীল। তাহলে আমরা লিখবো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা কিন্তু সূত্র, ঠিক আছে, অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে এটা সূত্র। তাহলে যদি থাকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে আমরা ধরে নিব এটা অবর্জনশীল, তার মানে মাইনাস এটা হবে। আর যদি বর্জনশীল হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, আবার বলি, আর যদি বর্জনশীল হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান এটা হবে। তাহলে এখন প্রবাবিলিটি অফ এ এর মান বসে দিলাম 0.3, প্রবাবিলিটি অফ বি এর মান 0.9 এটা। তাহলে এটা কত হলো, বিয়োগ করে এই দুইটা যোগ করে 0.4 বিয়োগ দিলে 0.8। তাহলে বোবা বা বধির হওয়ার সম্ভাবনা 0.8। ঠিক আছে, বোবা বা বধির, এখানে বা আছে এই জন্য প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, এখন যদি নির্বাচিত শিক্ষার্থীর বধির হয়ে থাকে তাহলে বোবা হওয়ার সম্ভাবনা, যদি বধির হয়ে থাকে তাহলে বোবা হওয়ার সম্ভাবনা। তাহলে এইটা এরকম, নির্বাচিত শিক্ষার্থী বধির এই যে বি বধির হয়ে থাকে তাহলে কি হওয়ার সম্ভাবনা, বোবা হওয়ার সম্ভাবনা। এই ক্ষেত্রে দেখো, নির্বাচিত শিক্ষার্থী বধির হলে বোবা হওয়ার সম্ভাবনা নির্ণয়। আমরা জানি যে প্রবাবিলিটি অফ এ বাই বি, প্রবাবিলিটি অফ এ বাই বি ইকুয়াল যেটা কমন, যেটা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে মান বসে দিলে এটা চলে আসবে। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে আসি। দেখো, সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকের অঙ্ক। এক্স এর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স, যখন এক্স এর মান 0 থেকে বড় কিন্তু 10 থেকে 10 থেকে ছোট। তাহলে 1 নাম্বার হলো এ এর মান বের করতে হবে। 2 নাম্বার এক্স এর মান 2 থেকে 3 এর মধ্যে হওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, 3 নাম্বার এক্স এর মান সর্বোচ্চ 2 হওয়ার সম্ভাবনা কত। এটা 2020 সালে এসেছিল, 1998 আর 2020 সালে। তাহলে প্রথমে এ এর মান নির্ণয়। এখন এখানে দেয়া আছে, দেখো সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক এইটা দেয়া আছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স দেয়া আছে, যখন এক্স এর মানটা 0 থেকে বড় কিন্তু 10 থেকে ছোট। তো হ্যাঁ, এখানে সলিউশনে আসার শুরুতেই আমরা এ এর মানটা বের করে নিতে হবে। কিসের মান, এ এর মান বের করার জন্য আমরা জানি যে সম্ভাবনার যে কোনো সম্ভাবনার সমষ্টি 1, সম্ভাবনার সমষ্টি কত 1, কিন্তু সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকের ক্ষেত্রে এই সম্ভাবনার সমষ্টির সূত্রটা হবে এরকম, সামেশন এটা -ইনফিনিটি থেকে এটা +ইনফিনিটি আর ফাংশন অফ এক্স ইন্টু ডেল এক্স এরকম। ঠিক আছে, এখন সর্বনিম্ন মান সর্বোচ্চ মান, ঠিক আছে, ফাংশন অফ এক্স ইন্টু ডেল এক্স, এটা সমাকলন করতে হবে। ওকে, নির্দিষ্ট সমাকলন। তাহলে এখানে দেখো সম্ভাবনা সমষ্টি 1, এখানে দেওয়া আছে এক্স এর মান 0 থেকে বড় কিন্তু 10 থেকে ছোট। এই জন্য আমরা সম্ভাবনা সমষ্টিতে কি দিব, সম্ভাবনা সমষ্টি এই যে -ইনফিনিটির জায়গায় 0 আর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 10, ফাংশন অফ এক্স ইন্টু ডেল এক্স ইকুয়াল 1। ওকে, তারপর এখন দেখো, এখন ফাংশন অফ এক্স, এই ফাংশন অফ এক্স এর মান কত দেওয়া আছে এক্স, তাহলে এ এক্স ইন্টু ডেল এক্স ইকুয়াল 1। তাহলে এ এক্স ইন্টু ডেল এক্স, এক্সকে আমরা এক্সের সাপেক্ষে সমাকলন করব। সমাকলন করলে কি হবে, এটা নির্দিষ্ট সমাকলন। সমাকলন করে দেখো এখানে সূত্রটা কি দাঁড়াচ্ছে, এটাকে এই যে এ এক্স ইন ডিএক্স এটাকে যদি সমাকলন করি তাহলে শুরুতেই আমরা এ ঠিক থাকলো, ওকে, ইন্টু দিলাম, এক্স এর পাওয়ার কত আছে 1, তাহলে এক্স এর পাওয়ারের সাথে 1 যোগ হবে, তাহলে 1 যোগ 1 2, আর আবার ভাগ হবে 1 + 1, ঠিক আছে, পাওয়ারে যেটা আছে সেটার সাথে 1, তাহলে এইটুকুম।
তারপর এটা নির্দিষ্ট সমাকলনে কী ছিল, এখানে 0 এখানে 10, এইটা আমরা দিব এখানে 0 এখানে 10, এইরকম ব্যাপারটা। তাহলে a ইন্টু এক্সের পাওয়ার কত আছে 1 যোগ করছে 1-এর সাথে 1 এক্স স্কোয়ার, আর ওই পাওয়ারের 1 যোগ করার পর যা থাকে সেটা দিয়ে আবার ভাগ 2। ঠিক আছে, তোমরা সেকেন্ড ইয়ারে সমাকলন করেছো এটা। তারপর সর্বনিম্ন মান 0, সর্বোচ্চ 10 ইকুয়াল 1। এখন দেখো এই যে এক্সের মান আমরা 10 বসাবো, 10 বসাইলে কি হয়, তাহলে দেখো a ইন্টু 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্সের মান এখন 0, এই যে 0 সর্বোচ্চ মান বসানোর পর বিয়োগ যাবে, সর্বনিম্ন মান বসানোর পর যেটা হবে সেটা, এক্সের মান এখন 0 দেওয়ার পর এইটা হলো a এক্সের মান 0 হোল স্কোয়ার, ওকে, ইকুয়াল 1। তাহলে এটা কত, এই এখন 10-এর উপর স্কোয়ার দিলে 100 হয়, 100কে 2 দ্বারা ভাগ দিলে 50, আর a আছে 50-এর সাথে a 50a হলো মাইনাস 0, এটা পুরোটাই 0 হয়ে যায় 1। তাহলে 50a ইকুয়াল 1, তাহলে a ইকুয়াল 1/50, 1কে 50 দ্বারা ভাগ দিলে 0.2, তাহলে এইটা আমরা a এর মান পাইলাম, ওকে। তাহলে প্রথমে এই ধরনের অঙ্কে ধ্রুবকের মান a থাকতে পারে, b থাকতে পারে, যে কোনো ধ্রুবকের মান বের করে নিতে হয় সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকের ক্ষেত্রে। তারপর এক্স এর মান 2 থেকে 3 এর মধ্যে হওয়ার সম্ভাবনা কত, এখন এক্স এর মান 2 থেকে 3 এর মধ্যে হওয়ার সম্ভাবনা কত, এইটা আমাদেরকে এখন বের করতে হবে। পরের অঙ্কে আসি, দেখো এখানে দেখো এখন আমরা দেখো a এর মান 1 নং, অর্থাৎ আমাদের যেই ফাংশনটা দেওয়া ছিল ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া ছিল, a এক্স এটা দেওয়া ছিল না, আমরা এখন এটা বসাইতে পারি যে ফাংশন অফ এক্স ইকুয়াল a এর মানটা 0.02 বের হলো, এটা বসিয়ে দিয়েছে জাস্ট আর কি, ঠিক আছে, বের করে নিয়েছে। তাহলে আসি এখন a এর মান 1 নং সমীকরণে বসাইলে আমরা দেখো আরও ক্লিয়ার করে দিই, 1 নং সমীকরণ কই পাইলাম, এই যে এইটাকে ওরা 1 নং সমীকরণ দিচ্ছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু a এক্স ইকুয়াল টু 1 নং সমীকরণ। তাহলে এই যে আমরা এখানে বলছি a এর মান বের করো, a এর মান বের করছি, আর যখন a এর মান বের করার পর আমরা এটাতে বসিয়ে দিব, ঠিক আছে, বসিয়ে দিতেও পারি বা ডাইরেক্ট অঙ্ক করার সময় আমরা বসিয়ে দিলেও হবে। তাহলে দেখো, তাহলে এইখানে আমরা আসল সমীকরণটা পাইলাম a এর মান বসায় দেওয়ার পর, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0.02x, এই 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এই সমীকরণটাই হলো সম্ভাবনা ঘন। এখন এক্স এর মান 2 থেকে 3 এর মধ্যে হওয়ার সম্ভাবনা, 2 নম্বর কোশ্চেনটা দেখো, এক্স এর মান 2 থেকে 3 এর মধ্যে হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। তাহলে আমরা আগে ছিল কত, 0 থেকে ওরা 10 এর মধ্যে, এক্স এর মানটা 0 থেকে 10 এর মধ্যে আমরা বের করে নিয়েছি। এখন এক্স এর মান 2 থেকে 3 এর মধ্যে, তার মানে কি 2 থেকে বড় বা সমান আর 3 থেকে ছোট বা সমান হওয়ার প্রবাবিলিটি, এই ক্ষেত্রে সর্বনিম্ন মান হবে 2 আর সর্বোচ্চ হবে 3, সমাকলন ফাংশন অফ এক্স ইন্টু ডেল এক্স। তাহলে ফাংশন অফ এক্স কত পাইছি, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এ এক্স, তাহলে এক্স এর কত জায়গায়, এর জায়গায় 0.2 ইন্টু এক্স, 0.2x ডেল এক্স। এখন এক্সের সাপেক্ষে 0.2xকে আমরা কি করব, সমাকলন করব। তাহলে এইটা এই 0.2টা সামনে আসছে, আর এক্সের সাপেক্ষে এক্সকে যদি সমাকলন করি তাহলে এক্সের উপরে স্কোয়ার ভাগ স্কোয়ার, অর্থাৎ এক্সের পাওয়ার কাছে 1, 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, তাহলে পাওয়ার হলো 2 আর ভাগ যাবে 2 দ্বারা, এটা সমাকলনের নিয়ম। আর নির্দিষ্ট সমাকলন সর্বনিম্ন ভ্যালু 2 এক্সের মান আর সর্বোচ্চ 3, তাহলে একবার 3 বসাবো, 3 বসে যেটা পাবো 2 বসে যেটা পাবো সেটা বিয়োগ হবে। তাহলে এখন দেখো 3 বসাই, এক্সের পাওয়ার 3 বসালাম, এটা থেকে বিয়োগ যাবে এক্সের মান 2 বছর পর যাই হবে এটা, তাহলে 3 × 9 ভাগ 2 যেটা পাবো সেটার সাথে 0.02 গুণ করলে 0.09 হবে, আর এটা ক্যালকুলেট করলে এটা হবে, পয়েন্ট পাইলাম এইটা। তাহলে এক্সের মান 2 থেকে 3 হওয়ার সম্ভাবনা এইটা, ঠিক আছে। আবার একটা বলছে এক্সের মান 3 নম্বর, এক্সের মান সর্বোচ্চ 2 হওয়ার সম্ভাবনা, সর্বোচ্চ 2, সর্বোচ্চ মানে কি 2 এর থেকে ছোট বা সমান, সর্বোচ্চ মানে ওর বেশি না, 2 এর থেকে বেশি না, সর্বোচ্চ মানে 2 এর থেকে বেশি না। যদি বলে সর্বনিম্ন তাহলে হবে 2 এর থেকে যত উপরে হয়, ঠিক আছে। তাহলে এক্স এর মান 2 অপেক্ষা ছোট বা সমান, তাহলে কি হবে, সর্বনিম্ন মানটা হচ্ছে 0, সর্বোচ্চ হবে 2, ঠিক আছে। সর্বনিম্ন 0 যদি এরকম থাকে তাহলে সর্বনিম্ন 0, সর্বোচ্চ 2, ফাংশন অফ এক্স ডেল এক্স, ওকে। এর সেম ওয়েতে আমরা সমাকলন করব, এক্সকে এক্সের সাপেক্ষে সমাকলন করলে এইটা হবে, তারপর আমরা মানগুলো বসাই দিব, এইটার মধ্যেই অনেকটা, ঠিক আছে। শুধু এটা মনে রাখবা যে যদি সর্বোচ্চ হয়, সর্বোচ্চ যদি দেখায় সর্বোচ্চ 2, সর্বোচ্চ 3, তাহলে আমরা এইভাবে নিব এক্স লেস দেন ইকুয়াল টু, তারপর মান বসে দিব, এটাই। ধন্যবাদ। এই অঙ্কে দেওয়া আছে দেখো, একটি অবিচ্ছিন্ন দৈব চলক যার সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক ফাংশন অফ এক্স ইকুয়াল টু এ এক্স, যেখানে
এক্স এর মান 0 থেকে বড় কিন্তু 10 থেকে ছোট। 1 নম্বর গাণিতিক প্রত্যাশা বের করো। 2 নম্বর এক্স এর মান এখানে ও কাটা হবে 3 থেকে 5 এর মধ্যে থাকার সম্ভাবনা বের করো। সমাধানে আসি। দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল ax, এটা 1 নম্বর সমীকরণ ধরবো, যেখানে এক্স এর মান 0 থেকে 10 এর মধ্যে। ওকে, তারপর আমরা শুরুতেই a এর মান নির্ণয় করব। সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকের ক্ষেত্রে যদি এই ধ্রুবকটার মান দেয়া না থাকে, তাহলে মানে 2, 3 যে কোনো সংখ্যা না দিয়ে যদি ধ্রুবক দেয়া থাকে, ওইটার মান আগে বের করে নিতে হয়। ঠিক আছে, তাহলে দেখো a এর মান নির্ণয়। আমরা জানি সম্ভাবনার সমষ্টি 1, সম্ভাবনার সমষ্টি 1। আর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকের ক্ষেত্রে সম্ভাবনার সমষ্টির সূত্র, এই সম্ভাবনার সমষ্টির সূত্র হলো সমাকলন, নিচে এই যেটা সর্বনিম্ন নাম্বার সেটা হলো 0, সর্বোচ্চ নাম্বার 10। ওকে, নির্দিষ্ট সমাকলন করব। তারপর ফাংশন অফ এক্স ডেল এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ফাংশন অফ এক্সটার আমরা সমাকলন করব, নির্দিষ্ট সমাকলন ইকুয়াল 1। তারপর সমাকলন, এই যে ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে এক্স, এক্স বসে দিলাম, ইকুয়াল কত আসে এক্স ইন্টু ডেল এক্স, এই ইকুয়াল 1 1 এ দিলাম। ওকে, তারপরে আসি, দেখো এখন এই যে দেখো a ইন্টু, আমরা যেহেতু এক্স এর সাপেক্ষে এক্স এর অর্থাৎ এখানে করে দেখাই, এই যে এক্স এর সাপেক্ষে এক্স এর সমাকলন করব ডেল এক্স, তাই না? তাহলে এইটা কেমনে হবে? তোমরা জানো এর সাথে এ ধ্রুবকটা সামনে গুণ অবস্থা থাকবে, তারপর এক্স এর পাওয়ার কত 1, 1 এর সাথে 1 যদি যোগ করি তাহলে কত হবে 2, এক্স এর পাওয়ার 2 হলো ভাগ 2, এটা সমাকলনের নিয়ম। ওকে, তো এইখানে তাই করছে, দেখো a ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর সমাকলন চিহ্নটা উঠে গেছে, উঠে গিয়ে থার্ড ব্র্যাকেট দিয়েছে, দেওয়ার পর এখানে সর্বনিম্ন নাম্বার ছিল 0 বসানো হয়েছে, আর সর্বোচ্চ নাম্বার 10 এ ইকুয়াল 1। ওকে, তারপর দেখো এখানে a ইন্টু, এখন সর্বোচ্চ নাম্বার কত 10, এক্স এর সর্বোচ্চ মান 10 বসানো হয়েছে, তাহলে 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস, এটা থেকে বিয়োগ যাবে, এই সর্বনিম্ন মান কত 0 বসানো হয়েছে। তাহলে দেখো এই 10কে স্কোয়ার করলে 100 হয়, 100কে 2 দ্বারা ভাগ দিলে 50 হয়, এই 50-র সাথে a গুণ হয়েছে, 50a মাইনাস এটা তো 0 হয়ে গেছে, 0 ইকুয়াল টু 1, তাহলে 50a ইকুয়াল 1, a ইকুয়াল হবে 1 ডিভাইডেড বাই 50, অতএব a ইকুয়াল 1কে 50 দ্বারা ভাগ দিলে 0.02 হয়। ওকে, এখন আমরা a এর মানটা 1 নং সমীকরণে বসাবো। ওই যে ফাংশন অফ x ইকুয়াল টু ax ছিল না, ওইখানে a এর জায়গায় আমরা 0.02 বসিয়েছি, এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক আমরা পাইলাম এটা হলো সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। এখন a এর মান বের করার পর আমরা গাণিতিক প্রত্যাশা বের করব 1 নাম্বার। ঠিক আছে, a এর মান বের করার পর আমরা গাণিতিক প্রত্যাশা বের করতে পারবো। আর যদি a এর মান আগে থেকে দেয়া থাকতো তাহলে এতগুলো করতে হইতো না, এর আগের অঙ্কটাতে তোমরা দেখেছো। সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকের ক্ষেত্রে গাণিতিক প্রত্যাশার সূত্র এক্সপেকটেশন অফ x ইকুয়াল, নির্দিষ্ট সমাকলন দেখো এখানে 0 to 10 x ইন্টু ফাংশন অফ x ইন্টু ডেল এক্স। ওকে, তাহলে x ইন্টু ফাংশন অফ x এর জায়গায় আমরা বসাবো এখন 0.02x ইন্টু ডেল এক্স। ক্লিয়ার? তারপর এখন এটা গুণ করে দিব 0.02x স্কোয়ার ডেল এক্স। এখন এইটাকে x এর সাপেক্ষে আমরা এটাকে সমাকলন করব, সমাকলন করলে কি হবে 0.02 সামনে থেকে যাবে, তারপর x এর পাওয়ার 2 আছে, 2 এর সাথে 1 যোগ করলে কত হবে 3 ভাগ 3, তাহলে সমাকলন চিহ্ন উঠে গিয়ে সর্বনিম্ন মান 0, সর্বোচ্চ 10। এখন আমরা x এর জায়গায় 10 বসাবো, যেটা পাবো সেটা থেকে বিয়োগ হবে, x এর জায়গায় 0 বসাবো। দেখো 0.02 ইন্টু 10 কিউব ডিভাইডেড বাই 3। এখন 10 কিউব ডিভাইডেড বাই 3কে বের করার ক্যালকুলেটরে তোমরা বের করে নিবা যে 1000কে 3 দ্বারা ভাগ দিয়ে 0.02 সাথে গুণ করে এইটা আসছে 6.67 মাইনাস, আর এটা তো পুরোটা 0 হয়ে যাবে 0 থাকার কারণে, তাই না? তাহলে 6.67 বের হইলো গাণিতিক প্রত্যাশা। গাণিতিক প্রত্যাশা কত বের হইলো 6.67, এটা 1 নাম্বার হয়ে গেল। এখন আমরা আসবো 2 নম্বরে। 2 নম্বরে দেখো কি দেয়া আছে, বলছে যে x এর মান 3 থেকে 5 এর মধ্যে থাকার সম্ভাবনা। এখন সম্ভাবনা চেয়েছে, তাহলে সম্ভাবনা 3 থেকে 5, এটাকে এইভাবে লেখা যায়, x এর মান যেহেতু 3 থেকে 5 এর মধ্যে, এইভাবেও চাইতে পারে আবার এইভাবেও চাইতে পারে, এইভাবে চাইলেও আমরা এইভাবে লিখতে পারবো। তাহলে সমাকলন সর্বনিম্ন মান 3, সর্বোচ্চ 5, তারপর ফাংশন অফ x ইন্টু ডেল এক্স। এটা হলো সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকের ক্ষেত্রে সম্ভাবনার সূত্র। ঠিক আছে,
তারপর এখন এই ফাংশন অফ এক্স এর আমরা যে সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকটা পেয়েছি কত 0.02x ডেল এক্স। তারপর এইটাকে আমরা এখন সমাকলন করে দিব, সচরাচর যেই নিয়মে করলাম সেটা সমাকলন করে দিব। তাহলে 0.02 ইন্টু এক্স এর পাওয়ার 1 আছে, 1 এর সাথে 1 যোগ করলে 2 ভাগ 2, তাহলে পাইলাম এইটা। আর সর্বনিম্ন মান দিয়েছে 3, সর্বোচ্চ 5। তারপর 0.02 ইন্টু 5 এই এক্স এর জায়গায় 5 বসাবো, বসাইলাম। তারপর এক্স এর জায়গায় কত বসাবো 3, এটা 3 বসাবো। তাহলে দেখো এখানে এটা ক্যালকুলেটরে তোমরা আলাদাভাবে করে নিবা। 5 5 25কে 2 দ্বারা ভাগ দিবা, ভাগ দিয়ে যেটা পাবো এটাকে 0.02 দ্বারা গুণ করলে কত আসবে 0.25 আসবে। তারপরে এইটা করব 3 3 9, 9কে আমরা 2 দ্বারা ভাগ দিয়ে যেটা পাবো 0.02 দ্বারা গুণ করব, গুণ করে আসবে 0.09। ওকে, এইটা থেকে এটা বিয়োগ করলে 0.16, এইটাই অ্যান্সার। ধন্যবাদ। x একটি দৈব চলক এবং a ও b দুটো ধ্রুবক হলে প্রমাণ করো যে এক্সপেকটেশন অফ a প্লাস bx ইকুয়াল a প্লাস b ইন্টু এক্সপেকটেশন অফ x। এটা আমি করে দেখাচ্ছি, দেখো প্রমাণটা। এইভাবে না করে আমি একটু সহজ করে করি প্রমাণ। দেখো আমরা জানি এক্সপেকটেশন অফ x এর সূত্র, তোমরা লিখবা আমরা জানি। আমরা জানি কথাটা লিখতে হবে যে আমরা জানি, আমরা জানি এক্সপেকটেশন অফ, এই যে এক্সপেকটেশন অফ এক্স, এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। ওকে, এটা হলো গাণিতিক প্রত্যাশার সূত্র। ওকে, এটা কিন্তু সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক না যে তোমরা সমাকলন দিবা, ঠিক আছে। আমরা তাহলে এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল কি হবে সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। এখন যদি এইটা সমান এটা হয় তাহলে অতএব লিখবো এখানে কি দেওয়া আছে এক্সপেকটেশন অফ এ প্লাস বি এক্স, তাহলে আমরা এক্স এর জায়গায় দিব এ প্লাস বি এক্স। ওকে, এ প্লাস বি এক্স সমান সমান, এখন এইটা সমান কত লেখা যাবে? তাহলে এখন আমরা কি করব, এই যে সামেশন দিব এক্স এর জায়গায় জাস্ট এ প্লাস বি এক্স দিব, এ প্লাস বি এক্স দিব ইন্টু কি প্রবাবিলিটি অফ এক্স, এটা দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা একটু ভেঙে দিব, সামেশনে দিলাম, এইটা যদি ব্র্যাকেটটা ভেঙে দেই তাহলে কি হবে এ ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, এটা একটা হয় তাই না, এটা হলো তাই না। তারপর এই যে বি এক্স প্লাস প্লাসে দিলাম বি এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, এটা সামেশন, এটা এক লাইন অতিরিক্ত আমি করতেছি, সামেশনের আছে এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম এটা ভেঙে দেওয়ার পর। তাহলে এখন আমরা আবার এই সামেশনটা কমন মানে গুণ করে দিব সবগুলোর সাথে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখো সামেশন এ ইন্টু প্রবাবিলিটি অফ এক্স প্লাস সামেশন বি এক্স, এইটা বি এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। ওকে, তাহলে তোমরা জানো যে সামেশন এই যে ধ্রুবকটা সামেশনের সামনে চলে যায়, ধ্রুবকটা কি চলে যায় সামেশনের সামনে, তাহলে এ ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। ওকে, প্লাস এখানে কি আসবে বিটা চলে যাবে আবার সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। ওকে, তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে সামেশন প্রবাবিলিটি অফ এক্স এইটা, অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স এর সমষ্টি সবসময় 1 হয়, তাহলে এ ইন্টু ওয়ান প্লাস বি ইন্টু এইটা কিসের সূত্র সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, এইটা হলো তোমার গাণিতিক প্রত্যাশার সূত্র। তাহলে এইটার জায়গায় কি লিখতে পারবো আমরা এক্সপেকটেশন অফ এক্স। ওকে, আর ব্র্যাকেটে কোটেশনে আমরা দিব যেহেতু এক্সপেকটেশন সামেশন প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু কত 1, এটা দিলে ভালো হয়। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি ইন্টু এক্সপেকটেশন অফ এক্স, এটা প্রমাণিত, দেখো এটা প্রমাণিত হয়ে গেল। অতএব লিখে এই যে এটা দিব আবার, অতএব লিখে এইখানে যেটা দেওয়া আছে এ প্লাস বি এক্স, অতএব এক্সপেকটেশন অফ এ প্লাস বি এক্স সমান এ প্লাস বি ইন্টু এক্সপেকটেশন অফ এক্স প্রুফড। এখানে আমরা দিব কি প্রুফড। ওকে, এই অঙ্কটা 2019 সালে এসেছে, 2023 সালে এসেছে। কত সালে এসেছে 2019 আর 2023 সালে এসেছে।
এই অঙ্কে দেখো কি চেয়েছে, এক্স একটি দৈবচলক এবং এ ও বি দুটো ধ্রুবক হলে প্রমাণ করো যে ভেরিয়েন্স অফ এ প্লাস বি এক্স ইকুয়াল বি স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স। 2019 সালে এসেছে এই অঙ্কটা। কত সালে এসেছে? 2019 সালে এসেছে। 19 সালে। দেখো ভেরিয়েন্সের ক্ষেত্রে আমরা জানি দুইটা সূত্র আছে। ভেরিয়েন্সের ক্ষেত্রে দুইটা সূত্র আছে। ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল এইটা, ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল কী হবে? এক্সপেকটেশন অফ, এই ব্র্যাকেটের ভিতরে থাকবে এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তারপর হোল স্কোয়ার। আর একটা কী আছে? ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল এইটার যে কনভার্ট করে যেটা পাওয়া যায় সেটা হবে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার উপরে হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের এই সূত্রটা প্রমাণের জন্য আমাদের এই সূত্রটা লাগবে। ঠিক আছে, এই অঙ্কটা প্রমাণের জন্য আমাদের প্রথম সূত্রটা লাগবে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে আমরা লিখবো, আমরা জানি ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তারপর হোল স্কোয়ার। ওকে, এখন এই এক্সের জায়গায় আমরা কি এ প্লাস বি এক্স লিখে দেবো, এ প্লাস বি এক্স। তাহলে অতএব এক্সের জায়গায় এ প্লাস বি এক্স ইকুয়াল, এখন আমরা কি করব, এটা এই যে এক্সের জায়গায় এ প্লাস বি এক্স। ওকে, এই এক্সের জায়গায় এ প্লাস বি এক্স। ওকে, জাস্ট এক্সের জায়গাগুলোতে আমরা এ প্লাস বি এক্স দিয়ে দিলাম, বসালাম। তারপর কি হবে দেখো, এটা ফার্স্ট ব্র্যাকেটটা ভেঙে দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেটটা ভেঙে দিয়েছি, এ এ প্লাস বি এক্স মাইনাস মাইনাস। তারপর আমরা কি করেছি দেখো, এটাতে আরেকটা লাইন লিখলে ভালো হয়, আরেকটা লাইন লিখলে সুবিধা হয়। এখানে বা বুঝিয়ে দিচ্ছি আমি, এখানে এক্সপেকটেশন অফ এ প্লাস বি এক্স আছে না, এক্সপেকটেশন অফ, এটা একটু বুঝিয়ে দিই তাহলে সুবিধা হবে। এ প্লাস বি এক্স, এইটাকে যদি ভাঙাই তাহলে এক্সপেকটেশন অফ এ প্লাস এক্সপেকটেশন অফ বি এক্স হয়, তাই না? এটাকে একবারে করে দেওয়া হয়েছে এখানে। তাহলে এই যে কোনো ধ্রুবকের প্রত্যাশা ওই ধ্রুবকের সমান হয়। ঠিক আছে, তাহলে এ এর এক্সপেকটেশন এ প্লাস এক্সপেকটেশন অফ বি এক্স। তোমরা জানো এই ক্ষেত্রে ধ্রুবক এবং চলক গুণ আকারে থাকলে ধ্রুবকটা সামনে চলে যাবে, তারপর চলকের প্রত্যাশার সমান হবে এরকম। তাহলে এ প্লাস বি এক্সকে লেখা যায় এ প্লাস বি ইন্টু এক্সপেকটেশন অফ এক্স। ওকে, তাহলে এইটুকুকে লেখা যাবে এ প্লাস বি ইন্টু এক্সপেকটেশন অফ এক্স, কিন্তু এই মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে। ওকে, এটা পাইলাম। এখন আসি, এখন দেখো এই এর আগে প্লাস, এই এর আগে মাইনাস, এই এ আর এই কেটে গেল, তারপর ঠিক কী থাকলো বি এক্স মাইনাস বি ইন্টু এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। ওকে, তারপর এখন দেখো এইখানে বিটা যদি কমন নেই, এটাতে আরেকটা লাইন লিখে দিই, বুঝাই দিই এটা কেমনে আসলো। এটা থেকে আরেকটা লাইন, জাস্ট এটা থেকে আমরা এইরকম করে লিখব, ই ইন্টু এইখানে থার্ড ব্র্যাকেট দিই, দিয়ে বিটা কমন নিলাম। দেখো এখানেও বি আছে, এখানেও বি আছে, বিটা কমন নিলে কি থাকে, এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স আর হোল স্কোয়ারটা থার্ড ব্র্যাকেটের উপরে। ঠিক আছে, তাহলে কি এখন বিটার উপর তোমরা জানো যে এক্স ওয়াই, এইটার উপর যদি এক্স স্কোয়ার থাকে তাহলে এক্সের উপরে স্কোয়ার, ওয়াইয়ের উপরে স্কোয়ার। তাহলে যেহেতু থার্ড ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে তাহলে বি এর উপরে স্কোয়ার, তাহলে বি এর উপরে স্কোয়ার দিয়ে সামনে বসানো হয়েছে। ওকে, সামনে বসানো হয়েছে। তারপর বাকি কি থাকে, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার, এইটুক। ঠিক আছে, তাহলে এই যে বি স্কোয়ার ইন্টু এইটার মান কত, ভেরিয়েন্স অফ এক্স, এই যে প্রথম সূত্রটা এক্সপেকটেশন অফ এক্স। ওকে, তাহলে অতএব আমরা লিখতে পারি ভেরিয়েন্স অফ এ প্লাস বি এক্স ইকুয়াল বি স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স, প্রুভড। পরের অঙ্ক দেখো, এক্স একটি দৈবচলক এবং এ ও বি দুটো ধ্রুবক হলে প্রমাণ করো যে ভেরিয়েন্স অফ এক্স প্লাস বি ইকুয়াল এ স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স। এটা আবার 2022 সালে এসেছে। কত সালে? 2022 সালে। এটা 2022 সালে এসেছে এই অঙ্কটা। ওকে, এখন এই অঙ্ক আর এই অঙ্ক সেম, দুইটাই কিন্তু একই, খালি এখানে দেওয়া আছে, এখানে ছিল এ প্লাস বি এক্স, এখানে দিয়েছে এ এক্স প্লাস বি, অর্থাৎ ধ্রুবকটা এখানে সামনে ছিল আর এই এ এক্সটা এখানে ছিল, আর বি এর জায়গায় এক্স দিয়েছে, একই অঙ্ক। তারপর আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো তাহলে ভেরিয়েন্স অফ এক্সের সূত্র এটা, এই সূত্রটা। অতএব এক্সের জায়গায় আমরা দিব এ এক্স প্লাস বি দিলাম, ইকুয়াল দেওয়া, এই এক্সের জায়গায় এ এক্স প্লাস বি, এই এক্সের জায়গায় এ এক্স প্লাস বি। ঠিক আছে, তারপর আমরা কি করব, এইটা আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলাম, এ এক্স
প্লাস বি। ওকে, আর এইখানে দেখো এই যে এক্সপেকটেশন অফ, এখানে একটু এইটুকু আমি আলাদাভাবে একটু বুঝাই দিই, তাহলে তোমরা বুঝবে যে এটা কেমনে আসলো। দেখো এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস বি, এটাকে আলাদাভাবে যদি ভাঙে দাও তাহলে কি হবে তোমরা জানো, এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস এক্সপেকটেশন অফ বি, তাই না? এইটা হবে। তারপর কি, তারপর এই যে এক্সপেকটেশন অফ এক্স, তাহলে চলকটা সামনে চলে যাবে ধ্রুবকটা, তারপর এক্সপেকটেশন অফ এক্স প্লাস কত হবে, এই যে ধ্রুবকের এক্সপেকটেশন নিলে ওই ধ্রুবকের সমান হয়, তাহলে এ ইন্টু ই এক্স প্লাস বি, এইটা। ওকে, তাহলে আমরা এইটার জায়গায় আমরা বসাই দিলাম কত, এ ইন্টু এক্সপেকটেশন অফ এক্স প্লাস বি, কিন্তু এই মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়েছে, ঠিক আছে? এটা একবারে করছে, এটা পেলাম। তারপর কি দাঁড়াচ্ছে, এই যে এক্সপেকটেশন অফ এই যে এই প্লাস বি আর এই মাইনাস বি কেটে গেছে, তাহলে থাকলো কি এ এক্স মাইনাস এ ইন্টু এক্সপেকটেশন অফ এক্স, ঠিক আছে? এখন দেখো এখানে ওই যে এ যদি কমন নেয়, এটাতে এ আছে, এটাতে কমন নেয়, আর পাওয়ার যেহেতু আছে এই জন্য এ স্কোয়ার হিসাবে সামনে গেছে, আগেরটাতে যেভাবে বুঝাই দিলাম ডিটেলস করে সামনে গেছে। তারপর এক্সপেকটেশন অফ এক্স, এই যে ই কমন, এই যে এক্সপেকটেশন এর ই এখানে, তারপর এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স, তারপর হোল স্কোয়ার, তাহলে এইটা পুরোটার মান কত, এই পুরোটাই হবে ভেরিয়েন্স অফ এক্স, তাহলে এ স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স। অতএব ভেরিয়েন্স অফ এক্স প্লাস বি ইকুয়াল এ স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স, ঠিক আছে? প্রমাণিত। এখানে একটা প্রমাণ দেখো, ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। আমরা প্রমাণ করতে হবে ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এইটা, ঠিক আছে? এটা প্রমাণ করব কেমনে হয়। তাহলে ভেরিয়েন্সের দুইটা সূত্র আমি বলছি এর আগে, একটা ওকে। তাহলে আমরা জানি ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার, ঠিক আছে? হোল স্কোয়ার। এখন আমরা এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসাবো, সূত্র বসে এক্স যদি এ হয় আর এক্সপেকটেশন অফ এক্স যদি বি হয়, তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে এটা আসছে। তারপর এই যে এক্স স্কোয়ার, এটা গুণ করে দিচ্ছে 2 ইন্টু, দেখো 2 ইন্টু এখানে করছে কি, এই লাইন থেকে এখানে কিভাবে আসলো, এই যে এক্সপেকটেশন অফ এক্স দ্বারা এটাকে গুণ, এটাকে গুণ, এটাকে গুণ, তাহলে এটাকে গুণ করলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ এক্স। দেখো 2 এ এইটার সাথে এক্সপেকটেশন অফ এক্স নেওয়া হয়েছে, আর এটার সাথে ছিল বিধায় আর নিতে হয় নাই, ওইটাই বসিয়েছে। তারপর এই যে দেখো এক্সপেকটেশন অফ এই ই এইটার সাথে যেহেতু আগে এক্সপেকটেশন ছিল সেহেতু ওইটা ঠিকই থাকবে। ওকে, এটা দিলাম। তারপর কি হয়েছে দেখো, এখন আমরা এইখানে এই যে এক্সপেকটেশন অফ এক্স, এটা একটু এখন দেখো এখানে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, ওকে, মাইনাস এটাই বসালাম মাইনাস, এখানে এইটা এই এক্স যদি মনে করে এরকম, এখানে এক্সপেকটেশন অফ এক্স আর এখানে এক্সপেকটেশন অফ এক্স, তাহলে দুইটা মিলে কি হয়, এক্সপেকটেশন অফ এক্স তার উপর হোল স্কোয়ার হয়, তাই না? তাহলে এইখানে 2 এটা আছে এইটা, তারপর এইটাতে যেটা দেওয়া ছিল এক্স প্লাস এই প্লাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার, তাই না? তাহলে দেখো তো এইখানে মাইনাস 2 ইন্টু এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার, এখানে একটা, এটা হচ্ছে এটা দুইটা এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার, এটা হচ্ছে একটা, তাহলে দুইটা থেকে একটা গেলে এই একটা থাকে, আর এটা হুবহু বসিয়েছে, ঠিক আছে? এটা প্রমাণিত। পরবর্তী অঙ্কে দেখো এক্স দৈব চলকের সম্ভাবনা অপেক্ষক নিম্নরূপ। এখন এক্স দেওয়া আছে, এক্স এর মান -2, -1, 0, 2 আর 4, আর প্রবাবিলিটি অফ এক্স এর সম্ভাবনা দেওয়া আছে, এই যে -2 হলে 0.1, -1 হলে 0.2, 0 হলে 0.4, 2 হলে 0.25 আর 4 হলে 0.05। এটা এসেছে 2012 আর 2018 সালে। দেখো 2012 আর 2018 সালে এসেছে এই অঙ্কটা। এখন আমাদের বের করতে হবে কত, এক্সপেকটেশন অফ এক্স এবং এক্সপেকটেশন অফ 2x + 3, এই দুইটা নির্ণয় করতে হবে। এদের ক্ষেত্রে তোমরা দেখো এক্সপেকটেশন অফ এক্স এর সূত্র, এক্সপেকটেশন অফ এক্স এর সূত্র কি বলতো, সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, সামেশন এক্স ইন্টু
প্রবাবিলিটি অফ এক্স। তাহলে সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স মানে কি? তোমরা এই সামেশনের জায়গায় এক্সের মান, এক্সের এই মানটা হইতে পারে, এইটা হইতে পারে, এইটা হইতে পারে, এইটা 2 হইতে পারে, 4 হইতে পারে, তাই না? তাহলে প্রত্যেকগুলো মান, তাহলে এইটা মানের জন্য এই যে -2 ইন্টু 0.1, তাহলে এইটা হবে কি? এই যে এক্সের জায়গায় একবার -2 দিব, -2, ওকে। এক্সের জায়গায় কত দিছি? -2 ইন্টু এই যে প্রবাবিলিটি অফ এক্সের মান কত? 0.1, 0.1 প্লাস -1 ইন্টু 0.2, এইভাবে যোগ করে আমরা এক্সপেকটেশন অফ এক্স পাবো। এটা আবার চার্ট আকারেও বের করে যায় একবারে। তাহলে এখানে দেখো সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, তাহলে এক্সের এই মানটা -2, এই যে -2 ইন্টু এই প্রবাবিলিটি অফ এক্স দিছে, প্লাস -1 ইন্টু 0.2, -1 ইন্টু 0.2 প্লাস 0 ইন্টু 0.4, এইভাবে সব যতগুলো থাকবে ততগুলো দিলাম। তাহলে এগুলো সব যোগ করে 0.3 পেয়েছি। তাহলে গাণিতিক প্রত্যাশা এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু 0.3 হয়ে গেল। এখন 0.3 বের হয়ে গেছে, তারপর আমাদের বের করতে হবে এক্সপেকটেশন অফ 2x + 3। এই যে তাহলে এইটাকে সমান কত লেখা যায়? আমরা এইটাকে একটু এদিকে আমি আলাদাভাবে করাচ্ছি, তাহলে সহজ হবে। এই দেখো এক্সপেকটেশন অফ 2x + 3, এটাকে কি লেখা যায়? এটাকে প্রথমে ভাঙায় দিলে হয় এক্সপেকটেশন অফ 2x প্লাস এক্সপেকটেশন অফ 3, তাই না? এখন তোমরা জানো ধ্রুবকটাকে সামনে নিয়ে আসতে হয় আগে। ধ্রুবক আর চলকের যদি প্রত্যাশা নির্ণয় করতে হয়, ধ্রুবকটা সামনে চলে যায়, তারপর চলকটার প্রত্যাশা হয়, প্লাস এটা কি হবে? আর ধ্রুবকের প্রত্যাশা ধ্রুবকের সমান, তাই না? এখন এই যে 2 ইন্টু এক্সপেকটেশন অফ এক্স এর মান আমরা পাইছি 0.03, তাহলে 0.03 প্লাস 3, তাহলে কত হবে? এখানে 3 × 6, 0.6 প্লাস 3, 0.06 প্লাস 3, তাহলে কত হবে? 3.6, এটাই অ্যান্সার। এই অঙ্কটাতে দেখো এক্স দৈব চলকের সম্ভাবনা অপেক্ষক নিম্নরূপ। এক্স এর মান দেওয়া আছে -5, -4, 0, 5, 10, আর এক্স এর সম্ভাবনা দেওয়া আছে -5 যখন তখন 0.4, -4 যখন 0.01, 0 যখন 0.1, 5 যখন সম্ভাবনা তখন 0.2, 10 হলে 0.1। এখন আমাদের বের করতে হবে 1 নাম্বার এক্সপেকটেশন অফ এক্স, 2 নাম্বার ভেরিয়েন্স অফ এক্স, এই যে এগুলো অনেকগুলো আছে, এগুলো বের করতে হবে। এখন দেখো এখানে ভেরিয়েন্সও বের করতে হবে, গাণিতিক প্রত্যাশাও আগে বের করতে হবে। এই জন্য আমি এটাকে সম্পর্কে একটা প্রয়োজনীয় সারণী তৈরি করে নিয়েছি। আগে সারণীটা তোমরা আগে দেখবা। সারণীটাতে কি, এই সারণীটা এইভাবে তৈরি করার উদ্দেশ্য হলো, দেখো তার আগে একটু আলোচনা করি। এক্সপেকটেশন অফ এক্স, এইটার সূত্র কি? সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। আর এক্সপেকটেশন ভেরিয়েন্স অফ এক্স এর জন্য এই ভেরিয়েন্স অফ এক্স যখন আমরা বের করব তখন কি দরকার? এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার উপরে হোল স্কোয়ার, এইটা দরকার। এই কারণে আমরা এই যে ভেরিয়েন্স অফ এক্স এর ক্ষেত্রে এই যে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার এইটা দরকার। এইটার জন্য আমাদের সূত্রটা কী হবে? এক্সপেকটেশন অফ এক্স যদি এইটা হয় তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার হবে সামেশন এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, এইটা। এখন এই যে দেখো সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স আর সামেশন এক্স স্কোয়ার ইকুয়াল সামেশন না এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ইকুয়াল এক্স সামেশন এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। এইটা আর এইটা বের করার জন্য আমরা এই প্রয়োজনীয় সারণীটা তৈরি করছি। তাহলে সারণীটা এখন আমি বুঝাবো। দেখো সারণীটিতে দেখো প্রথমে এক্স, তারপর প্রবাবিলিটি অফ এক্স, এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, তারপর এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স আমরা করে নিয়েছি। এখন দেখো এই যে এক্সের সাথে প্রবাবিলিটি অফ এক্স গুণ করলে এইটা পাবো, ওকে। কীভাবে? তাহলে 5-এর সাথে 0.4 গুণ করে -2, -4-এর সাথে 0.01 গুণ করলে -0.4, 0-এর সাথে 0.01 গুণ করলে 0, 5-এর সাথে 0.2 গুণ করলে 1, 10-এর সাথে 0.1 গুণ করলে 1 হয়েছে, ওকে। এখন আমরা এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, অর্থাৎ এই এক্সেরগুলোর সাথে স্কোয়ার দেবো। 5 × 5 = 25, -5-এর উপর স্কোয়ার দিলে 25 হয়, 25-এর সাথে 0.4 গুণ করলে কত হবে? 10, ওকে। তারপর -4-এর উপর স্কোয়ার নিয়ে 0.01 গুণ করলে 0.16 হবে, 0-এর উপর স্কোয়ার নিয়ে এটা দ্বারা গুণ করলে 0ই হয়। 5-এর উপর স্কোয়ার নিলে 25, 0.2 দ্বারা গুণ করলে 5। তারপর 10-এর উপর যদি আমরা স্কোয়ার নেই তার সাথে 0.1 গুণ করি তাহলে হবে 10। দেখো এখন এই যে এইগুলো সব যোগ করলে আমরা পাবো সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু
0.04, আর এগুলো যদি সব যোগ করি তাহলে কি হবে, সামেশন এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, তাহলে 25.16। ওকে, এই চারটা হইলে আমাদের অঙ্ক প্রায় সহজ হয়ে যাবে। এখন আসি, এখন দেখো 1 নাম্বার এক্সপেকটেশন অফ এক্স বের করতে বলছে, তাহলে এইটা আমাদের আর লাগবে না, এটা আমরা একবারে বের করে ফেলছি, ঠিক আছে। সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, অর্থাৎ 1 নাম্বার এইখানে আমি করি, এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল কী হবে, সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। এটার মান কত পেয়েছি, এই যে -0.04, শেষ। 2 নাম্বার ভেরিয়েন্স অফ এক্স, 2 নাম্বার কি, ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু, এটা সূত্র কি, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার উপর হোল স্কোয়ার, তাই না, এটা। তাহলে দেখো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার সূত্র কি, এক্সপেকটেশন অফ এক্স এর সূত্র হলো সামেশন এক্স ইন্টু সামেশন এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। আর এই এক্সপেকটেশন অফ এক্স এর মান পাইলাম কত, এই যে -0.04 তার উপর স্কোয়ার, তাহলে কত দাঁড়াচ্ছে, এইটার মান কত, এই যে এটা 25.16 মাইনাস, এখন -0.04কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে, তাহলে -0.04 এর উপর স্কোয়ার দিলে 0.0016 হবে। এখন 25.16 থেকে যদি আমরা এটা বিয়োগ করি, ক্যালকুলেটর করবা, তাহলে কত হবে, 25.158। এইটা আমরা 1 নাম্বার হলো, 2 নাম্বার হলো, হয়ে গেল, ঠিক আছে। এখানে এত বড় করে আর করার দরকার নেই, এই মানগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে ভেরিয়েন্স পাইলাম 25.158 আর এক্সপেকটেশন অফ এক্স পাইলাম এইটা। তারপরের অঙ্কগুলো দেখো, 3 নাম্বারে চাইছে ভেরিয়েন্স অফ 10 - 4x। 3 নাম্বার কি, 3 নাম্বার দেখো, 3 নাম্বার নিচে এই যে 3 নাম্বার ভেরিয়েন্স অফ 10 - 4x, এই যে 10 - 4x, এটাকে কি আগে সমান সমান কি লেখা যায়, সমান সমান ভেরিয়েন্স অফ 10 মাইনাস ভেরিয়েন্স অফ 4x। এটা আগে ভাঙ্গাই নেই, তোমরা জানো যে ধ্রুবকের ভেরিয়েন্স 0 হয়, কোনো ধ্রুবকের ভেরিয়েন্স নিলে এটা 0 হয়ে যায়, মাইনাস ভেরিয়েন্স অফ 4x, আর এখানে 4 যেহেতু ধ্রুবক, এই ধ্রুবকটার উপর স্কোয়ার হয়ে যায়, তাই না, সূত্র অনুযায়ী। তাহলে তারপর ভেরিয়েন্স অফ x, তাহলে কি আসলো, তাহলে এই মাইনাস মাইনাস চিহ্নই দিলাম। দেখো এখানে আমাদের একটা ভুল হয়েছে, তোমাদের অঙ্কটা আমি আবার এটা করে দিচ্ছি। এটা দেখো, এইটাকে আমরা আরেকটু সাজিয়ে নিব, এটা সমান সমান লেখা যায় ভেরিয়েন্স অফ 10 প্লাস -4x। ওকে, তো থার্ড ব্র্যাকেট দেই, আমি ক্লিয়ার বুঝাচ্ছি, তোমরা যখন পারবা তখন কয়েক লাইন স্কিপ করে দেওয়া যাবে। তাহলে এখন ভেরিয়েন্স অফ 10, এটাকে এইভাবে লেখা যায় না, এখানে মাইনাসের জায়গায় আমরা মাইনাসটা ব্র্যাকেটের ভিতর নিয়ে নিলাম। তাহলে কি হয়, ভেরিয়েন্স অফ 10 প্লাস ভেরিয়েন্স অফ -4x ভাঙে নিলাম। তারপর দেখো ভেরিয়েন্স অফ 10 এর মান 0 প্লাস এই যে ভেরিয়েন্স অফ -4x, তাহলে -4 সামনে গিয়ে স্কোয়ার আকারে থাকবে, তারপর ভেরিয়েন্স অফ x। ওকে, ইকুয়াল 0 তো 0ই, তাহলে -4 এর উপর স্কোয়ার দিলে হয় কত, 16, 4 4 16। আর ভেরিয়েন্স অফ x এর মান, এইটার মান আমরা আগে পেয়েছিলাম না, ভেরিয়েন্স অফ x এখানে কত, 25.158। এখন এই দুইটা আমরা গুণ করে দেব, তাহলে 25.158 ইন্টু কত, 16, 402.528, এটাই অ্যান্সার। এটা আমরা ভেরিয়েন্স 3 নাম্বারটা পেয়ে গেলাম। এখন 4 নাম্বারটা দেখো, ভেরিয়েন্স অফ 2x নির্ণয়। তাহলে ভেরিয়েন্স অফ 2x, তাহলে এই যে 2 হচ্ছে ধ্রুবক, ধ্রুবক সামনে গিয়ে স্কোয়ার আকারে বসবে, 2 × 4 ভেরিয়েন্স অফ x, তারপর 4 ইন্টু এই যে ভেরিয়েন্স অফ x এর মান বসিয়ে দিয়েছে, এটা পাওয়া গেছে। ওকে, এক্সপেকটেশন অফ 20 - 2x, এটা দেখো এক্সপেকটেশন অফ 20 - 2x, তাহলে এ দেখো এই 20 যদি এক্সপেকটেশন নেই, 20 এক্সপেকটেশন কত হবে, 20 হবে। দেখো ধ্রুবকের এক্সপেকটেশন ধ্রুবকের সমান, কিন্তু ভেরিয়েন্সের ক্ষেত্রে ধ্রুবকের ভেরিয়েন্স হচ্ছে 0 হয়। আবার লিখে দেই, ভেরিয়েন্স অফ 20 হয়তো কত, 0, কিন্তু এক্সপেকটেশন অফ 20 কত, 20, এটা কিন্তু তোমাদের জানতে হবে। ওকে,
তাহলে এটা, তাহলে 20 মাইনাস এই যে আবার এক্সপেকটেশন অফ ধ্রুবক আর চলকের গুণফল কি হয়, ধ্রুবকটা সামনে চলে যায়, তারপর এক্সপেকটেশন অফ এক্স, তাহলে এইখানে 2 ইন্টু এক্সপেকটেশন অফ এক্স, 2 ইন্টু এক্সপেকটেশন অফ এক্সের মান হচ্ছে -0.04। ওকে, তাহলে এটা ক্যালকুলেট করে এটা পেয়েছি। তারপর এক্সপেকটেশন অফ -4x নির্ণয়, তাহলে এক্সপেকটেশন অফ -4x, তাহলে আমরা জানি যে ধ্রুবকটা সামনে চলে আসছে -4 আর এক্সপেকটেশন অফ এক্স, এক্সপেকটেশন অফ এক্সের মান এটা গুণ করে দিয়েছে এটা। তারপর বের করতে বলছে এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান। ঠিক আছে, পরিমিত ব্যবধানকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। পরিমিত ব্যবধান হলো আমরা যে ভেরিয়েন্স নিছি ওই ভেরিয়েন্সের রুট নিলে হয়ে যায়, তাহলে এসডি ইকুয়াল রুট ভেরিয়েন্স অফ এক্স, তাহলে ভেরিয়েন্স অফ এক্সের মান আমরা পেয়েছি এইটা, তারপর এইটাকে রুট নিলে যেটা হবে সেটা দেখো কত হয় 5.0158। ঠিক আছে, অ্যান্সার দেখো এখানে আমাদের বের করতে হবে x ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, অর্থাৎ এক্স এইটা 8 আর 1/8 গুণ করলে 1 হয়, 12 আর 1/6 যদি আমরা গুণ করি তাহলে 2 হয়, 16 আর 3/8 গুণ করলে হবে 6। ঠিক আছে, 20 আর 1/4 গুণ করলে 5, 24 ইন্টু 1/12 ইকুয়াল হবে 2। এটা আমরা পাইলাম। এখন এগুলো যোগ করে দিলে আমরা কীভাবে পাবো, সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, এইটা এগুলো যোগ করে দিলে কত হবে 16 হয়। ওকে, তারপর এইটা যোগ করে দিলে আমরা পাবো সামেশন এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। এখন এই এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স কীভাবে পাবো, এই যে 8-এর উপর স্কোয়ার নিব, নিয়ে তারপর 1/8 দ্বারা গুণ করে যেটা পাবো সেটা এটা, 12-এর উপর স্কোয়ার নিব, নিয়ে 1/6 দ্বারা গুণ করলে এটা পাবো। আর অথবা তোমরা করতে পারো যে এইটার সাথে শুধু যদি আরেকবার এক্স গুণ করো তাহলে আমরা এটা পেয়ে যাব। এখন এইটা যোগ করে আমরা এক্স স্কোয়ার সামেশন এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, এইটা সমষ্টি হবে, ক্যালকুলেটারে যদি তোমরা যোগ করো তাহলে 276 হবে, 276। ওকে, এই 4টা প্রয়োজনীয় সারণী আমরা তৈরি করে নিলাম। এখন আমরা যতগুলো অঙ্ক দেয়া আছে সেগুলো আমরা করব। দেখো আসা যাক এবার 1 নাম্বারটা করি। 1 নাম্বারটা কি আছে, এক্সপেকটেশন অফ এক্স, এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল কত, সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। ওকে, এইটা সমান কত, এই যে 16 পেয়েছি, 16 শেষ। 2 নম্বর কি আছে, 2 নম্বর চেয়েছে ভেরিয়েন্স অফ এক্স, ভেরিয়েন্স অফ এক্স। এখন ভেরিয়েন্স অফ এক্স এর ক্ষেত্রে সূত্র কি হবে, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার উপর হোল স্কোয়ার, তাই না? তাহলে এখন এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারের মানে কি, সামেশন এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, অর্থাৎ 276, তাই না, মাইনাস, আর এক্সপেকটেশন অফ এক্স পেয়েছি 16, এই 16-র উপর আমরা স্কোয়ার দেবো, এই 16-র উপর স্কোয়ার, তাহলে 276 বিয়োগ 16-র উপর যদি স্কোয়ার দেই, এই যে 276 থেকে 16-র উপর স্কোয়ার দিলে কত হবে, 256 হবে, 256, তাই 276 থেকে 256 বিয়োগ দিলে হবে 20। ওকে, এই অ্যান্সার পেয়ে গেল। 1 নাম্বার আর 2 নাম্বার আমরা পেয়ে গেলাম। এবার বলছে যে এসডি নির্ণয়, এসডি 3 নাম্বার দেখো, এসডি এই যে 3 নাম্বার, এসডি ইকুয়াল কি, রুট ভেরিয়েন্স অফ এক্স, ভেরিয়েন্স অফ এক্স এর রুট নিলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান পেয়ে যাব। তাহলে এইটা কত ছিল দেখো তো, এই যে ভেরিয়েন্স অফ এক্স 20, তাহলে 20-র উপরে রুট নিব, তাহলে 20-র উপর রুট নিলে কত পাবো, 4.47। ঠিক আছে, 4 নম্বরে কি আছে, ভেরিয়েন্স অফ -2x, এটা বের করতে বলছে। তাহলে ভেরিয়েন্স অফ -2x আমরা জানি -2 এর উপর স্কোয়ার হয়ে সামনে চলে যাবে, -2 এর উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স। ওকে, তাহলে -2 এর উপর স্কোয়ার নিলে 4 আর ভেরিয়েন্স অফ এক্স এর মান হলো 20, তাহলে কত হবে 100। ঠিক আছে, এটা 100 পাইলাম। তারপর 5 নাম্বার দেখো, 5 নাম্বার কি চেয়েছে, এক্সপেকটেশন অফ 3 ইন্টু 3 + 4x, এটা সমান কত লেখা যায়, দেখো এইটাকে আমরা সাজিয়ে লিখি, এক্সপেকটেশন অফ 3 ভাঙায় লিখলে এইরকম হয়, এক্সপেকটেশন অফ 4x, তাই না? তাহলে 3 এর প্রত্যাশা তোমার মনে রাখবা, এটা বারবার বলছি কিন্তু, 3 কোনো ধ্রুবকের প্রত্যাশা ওই ধ্রুবকের সমান, তাহলে 3 প্লাস, আর চলক আর ধ্রুবক গুণ অবস্থায় থাকলে
ধ্রুবকটা সামনে চলে আসবে, তারপর এক্সপেকটেশন অফ এক্স। ওকে, তাহলে 3 + 4 ইন্টু এক্সপেকটেশন অফ এক্স এর মান আমরা পেয়েছি 16, তাই না? তাহলে কত দাঁড়াচ্ছে? 4 16 64, আর 3 যোগ করলে 67। এটা ভেরিয়েন্স এক্সপেকটেশন অফ 3 + 4x, এটা পাইলাম। তারপর দেয়া আছে 6 নাম্বার, দেখো ভেরিয়েন্স অফ 3x + 1, 6 নাম্বার ভেরিয়েন্স অফ 3x + 1, এইটা সমান কত লেখা যায়? প্রথমে আমরা ভাঙায় নেই, ভেরিয়েন্স অফ 3x প্লাস ভেরিয়েন্স অফ 1। এখন দেখো এইখানে কি হবে, 3টার উপর স্কোয়ার হয়, ধ্রুবকের উপর স্কোয়ার, তারপর ভেরিয়েন্স অফ এক্স, তাই না? প্লাস কোনো ধ্রুবকের ভেরিয়েন্স 0 হয়ে যায়, তাই 3 × 9, আর ভেরিয়েন্স অফ এক্স এর মান কত? 20। তাহলে কত হচ্ছে? 180। ধন্যবাদ।